নমস্কার। ফেসবুকে লাইভ আড্ডা সঙ্গে সায়ন এই যে সিরিজটি চলছে, এই সিরিজের 11তম পর্বে সবাইকে জানাই স্বাগত। আমি চাইবো যে আমার ফেসবুক ফ্রেন্ডরা ধীরে ধীরে জয়েন করুন। আমরা আমাদের অনুষ্ঠান লাইভ আড্ডা এখনই শুরু করব। তাই আমি আমার বন্ধুদের অনুরোধ করব আপনারা জয়েন করুন। আমরা শুরু করছি সময় নষ্ট না করে। লাইভ আড্ডার সঙ্গে সায়নের 11তম পর্বে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রতিদিনের মতো বিশিষ্ট চিকিৎসক এবং গবেষক মাননীয় সুকান্ত মুখার্জি মহাশয়। সুকান্ত বাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আরেক যে বিশেষজ্ঞ যাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব তাকেও আমরা পেয়ে যাব। আপাতত আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। তো প্রথমেই অনুষ্ঠান শুরু করার সঙ্গে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সেটা একটু আবৃত্তি করছি। কবিতার নাম পুকুর ধারে, পুনশ্চ কাব্যগ্রন্থে এটি আছে। কবিতার নাম হচ্ছে পুকুর ধারে। দোতলার জানলা থেকে চোখে পড়ে পুকুরের একটি কোণা। ভাদ্র মাসে কানায় কানায় জল, জলে গাছের গভীর ছায়া টলটল করছে সুরজ রেশমের আভায়। তীরে তীরে কলমি শাক আর হেলঞ্চ, ঢালু পাড়িতে সুপারি গাছ কটা মুখোমুখি দাঁড়িয়ে। এধারের ডাঙায় করবি, সাদা রঙিন একটি শিউলি, দুটি অযত্নের রজনীগন্ধায় ফুল ধরেছে গরিবের মতো। বাঁখারি বাঁধা মেহেদির বেড়া, তার ওপারে কলা পেয়ারা নারকেলের বাগান। আরো দূরে গাছপালার মধ্যে একটা কোঠা বাড়ির ছাদ, উপর থেকে শাড়ি ঝুলছে। মাথায় ভিজে চাদর জড়ানো গা খোলা মোটা মানুষটি ছিপ ফেলে বসে আছে বাঁধা ঘাটের পৈঠাতে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। বেলা পড়ে এলো, বৃষ্টি ধোয়া আকাশ, বিকেলের প্রৌঢ় আলোয় বৈরাগ্যের ম্লানতা। ধীরে ধীরে হাওয়া দিয়েছে, টলটল করছে পুকুরের জল, ঝিলমিল করছে বাতাবি লেবুর পাতা। চেয়ে দেখি আর মনে হয় এ যেন আর কোনো একটা দিনের আবছায়া। আধুনিকের বেড়ার ফাঁক দিয়ে দূর কালের কার একটি ছবি নিয়ে এলো মনে। স্পর্শতার করুণ, স্নিগ্ধতার কণ্ঠ, মুগ্ধ সরল তার কালো চোখের দৃষ্টি। তার সাদা শাড়ির রাঙা চওড়া পাড় দুটি পা ঘিরে ঢেকে পড়েছে। সে আঙিনাতে আসন বিছিয়ে দেয়, সে আঁচল দিয়ে ধুলো দেয় মুছিয়ে। সে আম কাঁঠালের ছায়ায় ছায়ায় জল তুলে আনে। তখন দোয়েল ডাকে সজনের ডালে, ফিঙে লেজ দুলিয়ে বেড়ায় খেজুরের ঝোপে। যখন তার কাছে বিদায় নিয়ে চলে আসি, সে ভালো করে কিছুই বলতে পারে না। কপাট অল্প একটু ফাঁক করে পথের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে, চোখ ঝাপসা হয়ে আসে। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পুকুরকে দেখার বর্ণনা। বোঝাই যাচ্ছে শুধু পুকুর নয়, পুকুরকে ঘিরে, পুকুরের চারপাশে গাছপালা, পশু পাখি এবং সুন্দর মনোরম যে পরিবেশ, সেই পরিবেশকে একসঙ্গে দেখার যে আনন্দ, সেই আনন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আজকে আমাদের বিষয় পুকুর এবং পরিবেশ, অর্থাৎ পুকুর এবং পুকুরকে কেন্দ্র করে তার চারপাশের পরিবেশ। সেই পরিবেশ কতটা আমাদের প্রত্যেকের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত, সেই পরিবেশ কতটা আমাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ,
এই সব কিছু নিয়েই আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আমি পুকুর এবং তার ঐতিহ্য, তার ইতিহাস এই নিয়ে শুরুতেই একটা ভূমিকা আলোচনা করার জন্যে আমি অনুরোধ করছি আমাদের প্রিয় ডাক্তারবাবু সুকান্ত বাবুকে। সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধু যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, তাদের সকলকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই এই অনুষ্ঠানে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন। এবং এই সৌরেন্দ্রবাবু এসছেন। নমস্কার সৌরেন্দ্রবাবু, আপনি নমস্কার দেখছেন, শুনছেন, সৌরেন্দ্রবাবু, আমার খুব দেখছেন। ভালো লাগছে আমাদের আপনি আমাদের সঙ্গে আছেন। আচ্ছা, আজ দুপুরবেলা সায়ন আমি একটু পাঁজিটা উপমা মণ্ডল এতদিন পর, আচ্ছা আচ্ছা দেখছেন যে এতদিন পর আমি আজ শুনছি তোমার আড্ডা। আজ দুপুরবেলা আমি একটা পাঁজি একটু ওল্টাচ্ছিলাম, আমাদের পুরনো পাঁজি, যে মানে বাড়ির যে পাঁজি আছে, তাতে দেখি জলাশয় রম্ভ এর একটা দিন, বিভিন্ন দিন ঘোষণা করা আছে, আবার জলাশয় প্রতিষ্ঠার দিনও ঘোষণা করা আছে। আবার আধুনিক যুগ মেনে কম্পিউটার গঠন এবং কম্পিউটার চালন সেটাও আবার অ্যাডিশন হয়েছে, মানে এই যুগে পাঁজিতে কম্পিউটার গঠনটা অ্যাড হয়েছে। কিন্তু জলাশয় রম্ভ এবং জলাশয় প্রতিষ্ঠা, এটা আমাদের বাংলা পাঁজির ইতিহাস হচ্ছে 200 বছর। তারও আগে যদি আমরা যাই, অন্যান্য যেসব পাঁজি আছে, পুরীতে আছে মাদলাপঞ্জি, বা আরও এলাহাবাদ বা কাশি বা বেনারসে অনেক পুরনো পুরনো পাঁজি আছে, সেখানে কিন্তু এই জলাশয় প্রতিষ্ঠার তারিখ সম্পর্কে তথ্য পাওয়া যায়। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে পাঁজিতে এখনো পর্যন্ত জলাশয় রম্ভ এবং জলাশয় প্রতিষ্ঠা উল্লেখ থেকে যাচ্ছে, যদিও আদৌ জলাশয় প্রতিষ্ঠা হচ্ছে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। তো রামায়ণ মহাভারত বা পুরাণ যদি আমরা দেখি, তাহলে মানুষের, আমি আগে একটা কথা বলতে চাই শুরুতে, সেটা হচ্ছে যে মানুষের যে সভ্যতা সেটা কিন্তু পুরোটাই নদী কেন্দ্রিক সভ্যতা, নদী বা সাগর বা জলাশয় কেন্দ্রিক সভ্যতা। মানে মানব সভ্যতার শুরুটাই হয়েছে নদীকে কেন্দ্র করে, যে কারণে আমরা মিশরীয় সভ্যতায় দেখতে পাচ্ছি জর্ডন নদীর, এই নীল নদের কথা। তারপরে আমাদের যীশু খ্রিস্টের বেলায় দেখছি যে জর্ডন নদী একটা পবিত্র নদী হিসেবে চিহ্নিত হয়েছে। এরকম বিভিন্ন সভ্যতাতে মুসলমানদের যে কোরআন বা অন্যান্য হাদিস যে গ্রন্থ আছে, সেখানেও জলাশয়কে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমাদের হিন্দু যদি রামায়ণ মহাভারত বা বিভিন্ন পুরাণ আমরা দেখি, তাহলে সেখানেও কিন্তু আমরা দেখবো বিভিন্ন বন্য প্রাণী এবং জলাশয়ের কথা উল্লেখ রয়েছে। মানে বিভিন্ন জায়গা থেকে জল তুলে আনার কথা বলা আছে। সেগুলো সবসময় যে নদী বা সাগর এমন নয়, যে জলাশয়ের কথাই বলা আছে। তো পুকুর ব্যাপারটা এমনই, পুকুরটা হচ্ছে মানুষ কাটে, জলাশয়গুলো নেচার তৈরি করে, অর্থাৎ প্রকৃতি তৈরি করে, আর পুকুর মানুষ কাটে। এটা হচ্ছে মূল তফাৎ। খাল বিল নদী নালা যেগুলো আছে সেগুলো প্রকৃতির দান, কিন্তু পুকুর মানুষ কেটে তৈরি করে। আর পুকুরকে বলা হয় প্রকৃতির কিডনি, এটা ভুলে গেলে হবে না, সকলকে এটা মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে পুকুরকে বলা হয় প্রকৃতির কিডনি। এবার আগেকার দিনে যারা জমিদার ছিলেন বা রাজারা ছিলেন, বা যারা বাড়ি তৈরি করতেন, ঘর বাড়ি বড় তৈরি করতেন, তারা কি করতেন, একটা জায়গা ঠিক করে নিয়ে সেখানটায় পুকুরটা কাটতেন। একটা পুকুর কাটা হতো, পুকুর কেটে সেই যে ইট বেরোতো, সেই যে মাটি বেরোতো, সেই মাটি থেকে ইট দিয়েই তাদের বাড়িটা তৈরি হয়ে যেত, এবং এই বাড়ির সংলগ্ন ওই জায়গাটা পুকুর হিসেবে পরিগণিত হতো। আবার অনেক সময় উল্টোটাও হতো, অর্থাৎ বাড়ি তৈরি করার পরে একটা আলাদা করে পুকুর তৈরি করা হতো। তার কারণ তখন অনেক জায়গাতেই তো গঙ্গা নেই বা অন্যান্য নদী তো নেই। আমাদের হাওড়া জেলাতেই ধরো দামোদর বা রূপনারায়ণ সব জায়গায় নেই, বা হুগলি নদীও সব জায়গায় নেই। একটু গভীর গ্রামাঞ্চলের দিকে নদী তো পাওয়া যাবে না, সেখানে পুকুর কেন্দ্রিক সভ্যতাটাই হচ্ছে সভ্যতা। অর্থাৎ পুকুরকে কেন্দ্র করেই সমস্ত সামাজিক অনুষ্ঠান, পুকুরেই চান টান করা, পুকুরেই কাপড় কাচা, পুকুরেই স্নান করা, পুকুরেই যে সমস্ত সামাজিক অনুষ্ঠান হয়, বিয়ে পৈতে অন্নপ্রাশন ইত্যাদি, সেগুলো এই নতুন বউটো এলে পুকুরেই চান করিয়ে নেওয়া হয়, বা পুকুরকে একবার দেখানো হয় ইত্যাদি। তো পুকুর সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে দেবদেবীর নামে পুকুর হয়, অর্থাৎ শেতলা পুকুর বলা হয়, মনসা পুকুর বলা হয়, এরকম অনেক জায়গাতে আছে। কালী পুকুর আছে। আমাদের যেমন সবচেয়ে বড় উদাহরণ আমি দিচ্ছি তারকেশ্বর মন্দিরে। তারকেশ্বর মন্দিরের যে লাগোয়া যে পুকুরটা আছে, যেটাকে আমরা দুধ পুকুর বলি, ওই মন্দিরে জলেই কিন্তু ঠাকুরের পুজো হয়, অর্থাৎ তারকেশ্বরের পুজো হয়। সেরকম কালীঘাটের লাগোয়া যে আদিগঙ্গার যে অংশটুকু রয়েছে, সেখানেও ওইখানে একটা আগে বড় পুকুর ছিল। তো আদিগঙ্গার এখন অবস্থা খুবই চিন্ময়ী সেন শর্মা খুব ভালো বলছে যে, বা পুকুর প্রকৃতির কিডনি। হ্যাঁ দিদি, ঠিকই বলেছেন, পুকুর হচ্ছে প্রকৃতির কিডনি। তার কারণ প্রকৃতির যাবতীয় ময়লা পুকুর পরিষ্কার করে, এবং সেই পুকুরের জলই কিন্তু আমরা ব্যবহার করি।
তো যাই হোক, তো যেটা বলছিলাম আমি যে আহ, বিভিন্ন দেবদেবীর নামে একটা পুকুর হয় এক ধরনের, সেগুলোকে মানুষ পবিত্র জ্ঞান করে। সেখানে সাধারণত নোংরা কিছু ফেলা হয় না, বা পরিষ্কার কি বলে, বাজে কাজ কিছু করা হয় না আর কি। আর বাকি অন্যান্য যে ব্যবহার্য পুকুর, সেগুলো সাধারণত যারা কাটায় তাদের নামে হয়। অর্থাৎ ভট্টাচার্যদের পুকুর, ঘোষেদের পুকুর, বোসেদের পুকুর, এরকম নাম আছে। আমাদের হাওড়ায় খুব বিখ্যাত একটা জায়গা, সেটা হচ্ছে মন্দিরতলা। এই মন্দিরতলায় যে ভট্টাচার্য বাড়ি আছে, সেই ভট্টাচার্য বাড়ির তিনটে অংশ: বড় ভট্টাচার্য, মেজ ভট্টাচার্য আর ছোট ভট্টাচার্য। তো এই বড় ভট্টাচার্যদের যে অংশটা, সেই অংশে একটা মন্দির আছে, শিবের মন্দির। এই শিবের মন্দির সংলগ্ন কিন্তু প্রায় 3-4খানা পুকুর ছিল এক সময়, এবং সেই পুকুরের জলেই ওই মন্দিরে পুজোর কাজ টাজ ইত্যাদি নির্বাহ হতো, রান্না টান্না ইত্যাদি সবই হতো। এমনকি লোক খাওয়ানোও হতো। লোক খেয়ে ওইটাকে হাত ফাত ধুতো, পরিষ্কার করতো, এবং সেই জন্য ওইটার নাম ছিল ভোজগঙ্গা বা ভোজঙ্গা। মানে লোকমুখে ওটার নাম বাহ! হয়ে গেল ভোজঙ্গা। এটা একটা আচ্ছা। অদ্ভুত ব্যাপার। এ প্রায় 200-250 বছর আগেকার ঘটনা। তারপর ধরো আমি যদি হাওড়ার, যেহেতু আমরা হাওড়া নিয়ে যদি আলোচনা করি, হাওড়া ছাড়া আরো অন্যান্য জায়গায়, মেদিনীপুর থেকে আরম্ভ করে সমস্ত পশ্চিমবাংলার সব জেলাতেই পুকুর কিন্তু আছেই। ধরো আমাদের রামরাজাতলার কথা যদি ধরি, 250 বছরের পুরনো রামরাজাতলা। রাম ঠাকুরের আমি নিজের চোখেই দেখেছি 3টে পুকুরের অন্তত ব্যাপার। যেটা রাম ঠাকুর সংলগ্ন মন্দির সংলগ্ন একটা পুকুর ছিল, যেখানে রামের পুজোর বাসন টাসন ধোয়া হতো, রামের পুজোর জলও ওখান থেকে নেওয়া হতো। অনেকদিন আগেকার কথা বলছি। আর আমি আমাদের পুরনো যেসব সমস্ত লোকজন তাদের কাছে শুনেছি যে গঙ্গার জল আনা খুব মুশকিল ছিল বলে ওই পুকুরের জলেই রামের পুজো সম্পন্ন হতো। এমন বেতাই চণ্ডীর যে মন্দির আছে, বেত্রচণ্ডিকা, তারও গায়ে বিশাল বিশাল পুকুর ছিল কয়েকটা। অর্থাৎ মন্দির যেখানে আছে সেখানে বেশ কিছু পুকুর কিন্তু থাকবেই। মন্দির ছাড়াও জমিদারদের বাড়ি সংলগ্ন পুকুর এরকম অনেক জায়গাতেই আছে। আবার জমিদার নয় এমন ভূস্বামী যারা, একটু সম্পন্ন ভূস্বামী যারা, তারাও কিন্তু পুকুর কাটাতেন। আমাদের বাংলায় পুকুর নিয়ে অনেক ব্রতও আছে। ধরো পুণ্যি পুকুর ব্রত, এটা একটা খুব সুন্দর। এটা ছোটবেলায় আমরা দেখতাম যে মাটি দিয়ে গোল করে ঘরে একটা, ওই পুজোর ঘরে একটা পুকুর মতন কেটে জল দিয়ে সারা বৈশাখ মাস ওই পুণ্যি পুকুরের বিভিন্ন ছড়া টড়া পড়া হতো, এবং পুজো টুজো করা হতো, একটা ব্রত পালন করা হতো আর কি। মেয়েরা করতো এটা। আমি আমাদের দিদি বা পিসিমা বা ইত্যাদি এদেরকে দেখেছি এই পুণ্যি পুকুর ব্রতটা পালন করতে। তার মানে এটা একটা হচ্ছে পুকুরকে রক্ষা করার একটা আহ মানে কি বলবো, উপায়। অর্থাৎ পুকুরকে পুজো করা মানে হচ্ছে পুকুরটা নষ্ট না করা, যেটা এখন উল্টো হয়ে গেছে। এখন আমরা পুকুরটা নষ্ট করছি, কিন্তু পুকুরকে প্রিজার্ভ করা বা রাখা, আদিবাসীদের মধ্যে এটা খুব বেশি পরিমাণে আছে। আদিবাসীরা পুকুরকে খুব বেশি করে মানে। তুমি গ্রামের ছেলে, তুমিও জানো যে গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত পুকুরের জল বেশি করে ব্যবহার হয়, এবং পুকুর কেন্দ্রিক সভ্যতাই গ্রামাঞ্চলে বেশি। শহরাঞ্চলেও। হ্যাঁ সোমেন বাবু, আমরা আসবো বাস্তুতন্ত্রে পুকুরের গুরুত্ব ঠিক। এটা পুকুরের নাম মোটামুটি পদবি দিয়ে দেখা যায়, ঠিকই বলেছেন আপনি। আমি তো বললাম ঘোষেদের পুকুর, বোসেদের পুকুর ইত্যাদি, মুখুজ্জেদের পুকুর ইত্যাদি, এগুলো আমি বলেছি। বাস্তুতন্ত্র বিষয়টা আমরা আসবো সোমেন বাবু, একটু অপেক্ষা করুন। আলোচনা তো সবে শুরু হয়েছে। আপনি ঠিকই বলেছেন, আমি তো সেটাই বললাম যে ঘোষেদের বা বোসেদের বা ভট্টাচার্যদের পুকুর, এইগুলো বেশি করে ব্যবহার হতো আর কি, নামটা। এটার মানে তো যারা যারা ওনার তাদের নামের তাদের পদবি হ্যাঁ, দিয়ে অর্থাৎ ব্যবহার যিনি কেটেছেন, অর্থাৎ যে কেটেছেন জমিদার আর বা কি। যে হ্যাঁ। যে হুম। ভূস্বামী কেটেছে, সেটা তুমি হুম। এখনো তোমাদের গ্রামে বা এখনো মানে আছে, হ্যাঁ, গ্রামাঞ্চলে এখনো সব এখনো জায়গাতেই, গ্রামাঞ্চল শুধু নয়, মানে আমাদের সারা পশ্চিমবাংলাতেই এরকম ভাবে ওই পুকুরগুলো বিখ্যাত হয়ে আছে। হুম। হ্যাঁ, এবং আরো ছোট বড় নাম দিয়ে, মানে ছোট পুকুর, বড় পুকুর, মেজ হ্যাঁ, হ্যাঁ, পুকুর, হ্যাঁ, এরকমও হ্যাঁ, আছে এরকম এরকম গ্রামে নাম এগুলো আছে। আছে। হুম। হ্যাঁ, আবার যদি পুকুরটা বেশ টলটলে দিঘির মতন একদম পরিষ্কার, হ্যাঁ। মানে সুন্দর একটা হ্যাঁ। বড় ধরনের পুকুর হয়, হ্যাঁ, সেটাকে অনেক সময় জকা পুকুরও বলে। জকা পুকুর মানে সেইখানে চট করে কেউ যেতে চায় না, ভাবে যে আচ্ছা। এখানে ভূত 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 টুত আছে আর কি। আচ্ছা। এরকম এরকম পুকুর, পুকুর মানে জলাশয় আছে, চট করে কেউ হুম। নামতে চায় না ভয়ে। যে মানে ওর সঙ্গে অনেক গল্প কাহিনী জড়িত আছে, যে ওইটা খোঁড়ার সময় নাকি কোনো বাচ্চাকে বলি দেওয়া হতো বা বাচ্চাকে ডুবিয়ে দেওয়া হতো, এরকম অনেক লোককথার বা পৌরাণিক অনেক আরেকটা স্যার পুকুর নিয়ে একটা পুরনো স্যার কাহিনী আছে, ওই যে মানে হ্যাঁ। সব উঠে আসা, মানে বাসন কোসন ভেসে এলে হুম, সেইটা হুম। দিয়ে পুজো করা, মানে মাখাল দেবীর পুজোতে আমাদের এখানে পাশের একটা গ্রামে তো এরকম যে হ্যাঁ, মানে হ্যাঁ, পুজোর হ্যাঁ, সামগ্রী সব ভেসে এসেছে, পুকুরে হ্যাঁ, ভেসে এসেছে, সেটা দিয়ে পুজো হবে। বা হ্যাঁ, পুকুরে ঠিক অনেক ঠিক ঠিক। সময় পুকুর কাটার সময় অনেক পুরনো মূর্তি উঠে এসেছে, সেটা দিয়ে হ্যাঁ, পুজো, এটাই আমি বলতে যাচ্ছিলাম তোমাকে। এটাই হুম। বলতে যাচ্ছিলাম যে কৌশিকী নদীর এতে যখন কাটা হয়, কৌশিকী নদীর খাল যখন পরিষ্কার করা হচ্ছিল, কাটা হচ্ছিল,
তখন সেখান থেকে কিন্তু অনেকগুলো সরস্বতীর মূর্তি পাওয়া গেছে। সরস্বতী মূর্তি আবার উঠেছিল। হ্যাঁ, আবার রাজবলহাটে আমি শুনেছি একটা মূর্তি আছে রাজবলহাট মিউজিয়ামে, সেটা ওই কাছাকাছি কোনো একটা পুকুর থেকেই পাওয়া গেছিল। এরকম পুকুরের পুকুর থেকে ভাঙা পাথরের টুকরো বা মূর্তি বা অন্যান্য নিদর্শন, মানে মাস্তুলের পালটাল ইত্যাদি অনেক কিছুই পাওয়া গেছে। আর আমাদের অন্নদা প্রসাদ চট্টোপাধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছিলেন একটা ছোট প্রবন্ধে। সেটা হচ্ছে যে এই যে বেতাইচণ্ডীর মন্দির যেটা আমরা দেখি বেত্রচণ্ডিকা, এটা তো অন্ততপক্ষে অনেক 500 বছরের বেশি পুরনো, অনেক পুরনো। মধ্যযুগের মঙ্গল কাব্যে এর উল্লেখ রয়েছে। তো সেই বেতাইচণ্ডী মানে চণ্ডী যদি থাকেন, তাহলে তার ভৈরব থাকতেই হবে। এই আচ্ছা ভৈরবের নাম হচ্ছে শিব, অর্থাৎ যেখানেই চণ্ডী আছেন সেখানেই কিন্তু একটা ভৈরব থাকবে, কারণ হচ্ছে চণ্ডী হচ্ছেন তন্ত্রোক্ত দেবী আর কি। বিশেষ করে কঙ্কাল মালিনী তন্ত্র কৌস্তব ব্যানার্জি লিখছেন ঠাকুর বিসর্জনও পুকুরে হতে দেখেছি। হ্যাঁ, এগুলো আমরা এটা তো আলোচনায় আসবো। হয়ই। ঠিকই বলেছেন, একদম ঠিক কথাই। কারণ সে আমি তো বললাম যেখানে গঙ্গা নেই সেখানে পুকুর কেন্দ্রিক সভ্যতা। যেটা বলছিলাম যে ভৈরব থাকবেন, সেই ভৈরব উনি অনুমান করেছেন যে কাছাকাছি একটা পুলিশ লাইনের মাঠ আছে, সেইখানে যখন একটা বাড়ি খোঁড়া হচ্ছিল তখন তার নিচে একটা মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়, এবং সেখান থেকে উনি অনুমান করেছিলেন যে সেইটাই হয়তো ওই ভৈরব বা শিবের মন্দির হতে পারে। অর্থাৎ আচ্ছা মানে আমাদের কি বলবো, ওই বেত্রচণ্ডিকার যে শিব মানে যে মহাদেব, তার মন্দিরটা ছিল একটু দূরে, কাছেই, বেশি দূর নয়, খুব বেশি দূর নয়। তো তারপরে সেটাকে আর কেউ নাড়াচাড়া করেনি, যেহেতু ওটা মন্দির সেই জন্য ওটাকে ওই পর্যন্ত খুঁড়েই রেখে দেওয়া হয়েছিল। এরকম কিন্তু অনেক জায়গায় পাওয়া যাবে। আমাদের সঙ্গে সম্ভবত সৌরভ এসছে। আচ্ছা, যাই হোক, আমরা এই একটা খুব সুন্দর পুকুরের চেহারা দেখছি, কিন্তু পুকুরের একটা পাড় বাঁধানো আছে আর একটা দিক খোলা আছে, এটা নিয়ে পরে আমরা আলোচনায় আসছি। আপাতত আমরা পুকুরের ইতিহাসটা নিয়ে একটুখানি দেখলাম ছোট করে, যে দু ধরনের পুকুর আমরা দেখছি, একটা দেবদেবীদের নাম করা পুকুর, আর একটা হচ্ছে মানুষের টাইটেল বা পদবী অনুসারে পুকুর। এছাড়াও নানা রকমের পুকুরের এমনি অনেক নাম আছে, মানে পুকুর সংক্রান্ত অনেক ঘটনা ঘটেছে। অর্থাৎ কোনো পুকুরে কেউ আত্মহত্যা করেছিল, সেটাকে আত্মহত্যার পুকুর বলা হয়। কোনো পুকুরে হয়তো ওই যে যেরকম দেবতা উঠেছিল তার নামে হয়তো সে কোনো একটা জায়গায় পুকুর আছে। আবার তা পুকুরের পাড়ে প্রচুর তাল গাছ আছে বলে তাল পুকুর বলা হয়। তারপরে ধরো খেজুর গাছ আছে বলে খেজুর পুকুর বলা হয়, প্রচুর খেজুর গাছ আছে। তো সুতরাং এরকম ভাবে পুকুরে এই যে পুকুরটা দেখছেন স্যার, এই পুকুরটার নাম হ্যাঁ, ডাহুকা পুকুর, মানে আচ্ছা প্রচুর আচ্ছা, ডাহুক ডাউকো, পাখি আসার জন্য হয়েছে। হ্যাঁ ডাউকো, ডাউকো মানে চলতি ভাষায় বলে ডাউকো পুকুর। হ্যাঁ ডাউকো চলতি ভাষায় ওটাকে ডাউকো পুকুর বলে, ডাহুক পাখি আছে বলে। ভেরি হ্যাঁ গুড, খুব ভালো বলেছো এটা, ডাউকো পুকুর। আচ্ছা, আমরা শুধু হিন্দুদের কথা বলছি, কিন্তু মুসলমানদের যে পীরের মাজার আছে সেখানেও কিন্তু অনেক পুকুর আছে। এবং পীরের মাজারে বিশেষ করে তোমার ওই মাজার সংলগ্ন পুকুরে চান করে পুজো দেওয়ার একটা রীতি মুসলমানদের মধ্যেও রয়েছে। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের লোকেদের মধ্যেও আছে এটা। মতুয়া সম্প্রদায়ের যদি তুমি কথা ধরো, তাহলে মতুয়াদেরও এরকম একটা নিজস্ব পুকুর আছে, সেই পুকুরে কিন্তু চান করে মতুয়াদের পুজো দিতে হবে। অর্থাৎ তার মানে দেখা যাচ্ছে যে পুকুরের একটা ভয়ঙ্কর সামাজিক গুরুত্ব রয়েছে। এবার এবার আমি আসছি যেটা, সেটা তোমার বিষয়। আচ্ছা, ঠাকুর পুকুর নাম হওয়ার কারণ কি, এটা প্রশ্ন করেছেন কিশলয় গরানি। গরানি আচ্ছা, গরানি গরানি, গরানি হ্যাঁ। ঠাকুর পুকুর আমার মনে হয়, আমি বলতে পারবো না, এটা আমি কারণ সঠিক বলতে পারবো না, তবে অনুমান করা যেতে পারে যে ওখানে ঠাকুর পদবীধারী কোনো লোক হয়তো কেটেছিলেন, এমন হতে পারে। অথবা কোনো একটা ঠাকুর ওখানে কিছু পাওয়া গেছিল, এরকম হতে পারে। এটা একটা হতে পারে, আমি এটা আমরা ঠিক ব্যাখ্যা বলতে পারবো না, কারণটা বলতে পারবো না। তবে সাধারণভাবে যেভাবে নামকরণ হয় আর কি, সেভাবে আমি বললাম যে তাল পুকুর আছে। আচ্ছা, পুকুরের আদর্শ যদি পুকুর একটা ধরি আমরা, তাহলে আদর্শ পুকুর হবে তার একটা আকৃতি থাকবে নির্দিষ্ট, এবং তার পাড় কখনো বাঁধানো হবে না, এটা হচ্ছে আসল ব্যাপার। এবং পাড়ে প্রচুর গাছপালা থাকে, বড় বড় গাছ থাকে, গাছটাই পুকুরকে রক্ষা করে মাটিটাকে ধরে রাখার জন্য। এবং পুকুরের পাড়ে অজস্র জীব, অণুজীব থেকে আরম্ভ করে অজস্র জীব, সে শামুক বলো, আমাদের কেঁচো কিন্ন বলো, বা নানা রকমের মানে চোখে দেখা যায় না এরকম ছোট ছোট জীব, সেগুলো আচ্ছা কিন্তু স্যার, পুকুরের আপনাকে পাড়ে। একটু থামাচ্ছি স্যার, একটু থামাচ্ছি। হ্যাঁ সৌরভ হ্যাঁ বাবু হ্যাঁ, এসে গেছেন। আমরা আচ্ছা সৌরভ আচ্ছা, দুয়ারি, ডক্টর সৌরভ দুয়ারি মহাশয়কে, বিশিষ্ট হ্যাঁ, জীববিদ গবেষক, হুম, জীববৈচিত্র্য গবেষক, ওনাকে আমরা আমাদের আলোচনার মধ্যে আমন্ত্রণ জানাচ্ছি। সৌরভ দা, নমস্কার। সৌরভ দুয়ারি, তুমি হ্যাঁ, একটু ক্যামেরার সামনে আমাদের ক্যামেরা, হ্যাঁ, নিজেকে একটু ফোকাস করে নাও, যাতে তোমাকে পুরোপুরি দেখা যায়।
আচ্ছা একটু একটু সরাও, একটু একটু আর একটু মাঝখানে করে নাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমরা সৌরভ দাকে পেয়েছি। সৌরভ দা প্রথম আমাদের এই লাইভ আড্ডার সঙ্গে সায়নের অনুষ্ঠানে যুক্ত হলেন। সৌরভ দাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সৌরভ দা, আমরা শুনতে পাচ্ছ আমাদের কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, স্যার, আপনি কন্টিনিউ করুন। স্যার আপনি কন্টিনিউ সৌরভ, করুন। তোমাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমার শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষত আমি চেয়েছিলাম তুমি এই আলোচনাটা আসো, কারণ হচ্ছে পুকুরের জীববৈচিত্র্য নিয়ে আমরা তোমার কাছ থেকে কিছু শুনবো। আমরা আপাতত যেটা আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত সেটা পুকুরের ইতিহাস, মানে হ্যাঁ পুকুরের আমি কিছুটা নামকরণ। শুনেছি। আচ্ছা, যাই হোক, পুকুরের নামকরণ আর পুকুরের ইতিহাস এটা নিয়েই আলোচনা করলাম মেনলি। তা পুকুরের বিভিন্ন ব্যবহার আছে সায়ন, এটা তুমি ভালো বলতে পারবে। যেমন পুকুরটা মাছ চাষে, অনেক পুকুর মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার হয়। অনেক পুকুরে আগে পাট পচানো হতো, পাটের যখন চল ছিল তখন পাটের পুকুর বলা হতো ওটাকে, মানে পাট পচিয়ে শুকোনো হতো আর কি, পাট পুকুরের তীরে, পুকুরের ধারে। তারপরে ধরো মাজার পুকুর বলা হতো, মানে মাজারের গায়ে পুকুর বলে সেইটা। হ্যাঁ, আবার আবার পুকুর নিয়ে অনেক রকমের ছড়াও আছে, আবার সংস্কারও আছে। সংস্কার আছে মানে হচ্ছে ওই পুকুরে জলে চান করলে স্কিন ডিজিজ সেরে যায়, বা বন্ধা নারীর সন্তান হয়, এরকম সব নানা রকমের সংস্কার আছে। ওঝারা বা অন্যান্য এরকম গুণিন ফুনিন কোনো পুকুর থেকে জল নিয়ে গিয়ে মন্ত্র পড়ে সেই জলকে বশীকরণ করা, এরকম সব অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার সারা মানে মানব সভ্যতা জুড়েই বহুদিন ধরে এইগুলো চলে আসছে। সুতরাং এই হচ্ছে পুকুরের মোটামুটি আমাদের একটা মানে চলমান ইতিহাস। এখন আমি খালি একটা কথা বলে সায়ন এবং সৌরভকে ছেড়ে দেবো, সেটা হচ্ছে যে আপাতত আমাদের যে আলোচনা সেটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, যেটা সৌরভ বলবে, এবং গ্রামাঞ্চলে পুকুরের যে ব্যবহার সেটা সায়ন বলবে। আর আমি বলবো যে শহরে আপাতত এই এই সময়টায় শহরে পুকুরের গুরুত্ব মূলত, শহরে তো পুকুরের মানে এখন তো খেলার মাঠ ফাট অনেক কমে গেছে এবং পুকুর বুঝিয়ে অনেক বাড়ি টাড়ি হচ্ছে। তো সেই কারণে পুকুরের একটা বিশেষ গুরুত্ব আছে, সেটা হচ্ছে পুকুর আগুন নেভানোর কাজে ব্যবহার হয়। এটা একটা বড় ব্যাপার, এবং পুকুর বোঝানোর সময় কিন্তু এটা খেয়াল রাখা উচিত। অনেক জায়গাতেই এমন শহরের পরিস্থিতি হয়ে গেছে যেখানে দমবন্ধকর অবস্থা, প্রায় পুকুর নেই বললেই চলে। এবং পুকুরে তো আগে কি হতো, মানে পাড়ার বাচ্চারা পুকুরে সাঁতার শিখতো বা পুকুরে চান করতো, হই হই করে চান টান করতো, আমি দেখেছি। বর্ষাকালের সময় আমরা নিজেরাও তোমার খেলে টেলে মেখে খেলে পুকুরে চান টান করতাম। সেই জিনিসটা নেই আমি বলবো না, উঠে যায়নি একেবারে, আছে, এখনো আছে বেশ কিছু জায়গাতে। কিন্তু এখন এই নগরকেন্দ্রিক সভ্যতা যেটা চালু হয়েছে, অর্থাৎ বহুতল বিশিষ্ট আবাসন যেখানে থাকছে, সেখানে পুকুরের সংখ্যা কিন্তু ক্রমশ কমে আসছে। গ্রামাঞ্চলে এখনো অতটা যায়নি। তো শহরাঞ্চলে এই আগুন নির্বাপনের একটা বড় ব্যাপার, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয় পুকুর। আমার আপাতত আলোচনা আমি এখানে শেষ করব, কারণ আমি মোটামুটি ভাবে একটা ভর্তাই করে দিলাম। এবার আমি সায়নকে বলবো যে গ্রামাঞ্চলে পুকুর কিভাবে ব্যবহার হয় সেই সম্পর্কে তুমি একটু যদি বলো, তারপরে আমরা সৌরভের কথা। উপমা একটা কমেন্ট করেছে, হ্যাঁ স্যার আমাদের একটি পুকুরের নাম আছে ঠাকুর পুকুর, কারণ ওই পুকুরের পাড়ে একটি পঞ্চানন ঠাকুরের মন্দির আছে, তাই জন্য ওই পুকুরের নাম হয় ঠাকুর পুকুর। এটা অবশ্য আমাদের পরিবারের পূর্বপুরুষের দেওয়া বলে মনে হয়। আমরা ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, ঠিকই ঠিকই ঠিকই। আমি তো এটা নিয়ে আলোচনা করলাম, খুব মানে অসংখ্য ধন্যবাদ যে ও আমাদের একটা একদম পরিষ্কার দৃষ্টান্ত দিয়ে দিল। হ্যাঁ ভালো, অসংখ্য ধন্যবাদ। তো স্যার যেটা বলছিলেন যে গ্রামের ব্যাপারটা নিয়ে, তো আমরা তো মোটামুটি গ্রামের পুকুর বা গ্রামের এই যে বিষয়গুলো, জলাশয়ের বিষয়গুলো নিয়ে আমরা মানে অভ্যস্ত, আমরা রেগুলার আমরা দেখছি চোখের সামনে যে পুকুরে, গ্রামের পুকুর মোটামুটি এই যে স্যার আপনি যেরকম বলছিলেন সেরকমই, মানে কিছু কিছু ভাগে বিভক্ত হয়ে গেছে এখন। সেটা হচ্ছে একটা আছে যেটা একদম ওই মন্দির বা কোনো পবিত্র স্থানের সঙ্গে লাগোয়া পুকুর, সেটা খুবই পবিত্র পুকুর, মানে সেখানে একদম মানে পবিত্র কারণে স্নান করলে ভালো হয়ে যাওয়া, রোগ নাড়া ভালো হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো আছে, এবং তার জল নিয়ে গিয়ে পুজো করা সেটা রয়েছে, এটা একটা পবিত্র পুকুর রয়েছে। আর এক ধরনের পুকুর রয়েছে সেখানে শুধুমাত্র স্নান এবং বাসন কোসন ধোয়া এটা চলে, মানে সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর। আর একটা পুকুর রয়েছে যে পুকুরটায় হচ্ছে আমাদের গ্রামাঞ্চলের ডাস্টবিন বলা যায়, সেটা নিয়ে আমরা আসবো সৌরভদার কাছে। গ্রামাঞ্চলের ডাস্টবিন মানে সেই পুকুরটা হচ্ছে যাবতীয় ময়লা, গ্রামের মানে পাড়ার প্রত্যেকটা পাড়ার পিছন দিকে থাকে ওটা সচরাচর, যত ময়লা যত কিছু থাকে, যত আবর্জনা, সেটা কোথায় ফেলবে? ওই ডাস্টবিন, যেটা হচ্ছে পিছনের পুকুর। সেটাতে খুব একটা জল থাকে না, বা সেটাই মাছ চাষ বা অন্য কিছু হয় না,
সেটা মূলত ওই মানে বর্ষাকালে জল জমে, বাকি সময়টা ফাঁকাই থাকে এবং ওই ময়লা পড়ে পড়ে সেটা প্রায় বুঝে গেছে, এরকম একটা অবস্থা হয়ে আছে। এই এই মোটামুটি 3-4 ধরনের পুকুর, আর একটা ডাঙার পুকুর থাকে যেখানে চাষ হয়, মাছ চাষ হয়, বা এই পান বরজ যেগুলো থাকে সেখানে জল দেওয়ার জন্য এই পুকুরকে ব্যবহার করা হয়। তো এই রকম বেশ কয়েকটা পুকুর আছে। তো সেই পুকুরগুলো আমাদের জীবনের একদম অঙ্গ। আমাদের মানে কোনোভাবেই সেই পুকুরকে আমরা মানে বাদ দিয়ে ভাবনা চিন্তা করতেই পারি না, কারণ আজ থেকে 15-20 বছর আগেও মানে এত এই যে সাবমার্সেবল পাম্প ছিল না, ফলে সবাই মানে একদম দল বেঁধে গ্রামের মানুষ জড়ো হয়ে পুকুরে স্নান করতে যাওয়ার একটা দারুণ অভিজ্ঞতা সকলের আমাদের আছে। এবং সেখানে আড্ডা দেওয়া, বর্ষাকালে বা অন্য সময় গাছ, ছোটবেলায় আমরা করেছি, গাছ একটা পাশে যদি গাছ ঝুলে থাকে সেই গাছে উঠে সেখান থেকে লাফ দিয়ে পুকুরে ঝাঁপ দেওয়া, মানে সাঁতার কাটা, তার প্রতিযোগিতা। আরো আরো আমরা করেছি, সেটা হচ্ছে যে ওই গেড়ি, ঝিনুক এগুলো গুঁড়ানো, সংগ্রহ করা। এটা তো এখন আর দেখাই যায় না, গেড়ি শামুক পুকুরে এখন আর নেই। তো সেই সমস্ত করা, ডুব দেওয়ার প্রতিযোগিতা, এরকম মানে মানে শৈশবের আমরা আমাদের বয়সী ছেলেমেয়েরা বা এখনো অনেকেই করে যারা পুকুরে স্নান করে রেগুলার। ফলে পুকুর মানুষের, গ্রামাঞ্চলের মানুষের কিন্তু একদম জীবনের অঙ্গ। প্রত্যেকটা বিষয়ের পুকুরের সঙ্গে তাদের যোগাযোগ, এবং অনুষ্ঠান, বিয়ে বাড়িতে পুকুরে স্নান করতে যাওয়া থেকে শুরু করে, পুজোর সময় পুকুরে স্নান করতে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে আমাদের মানে জীবনের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পুকুর। তো সেই পুকুর মানে আমাদের জীবনের যে পুকুর, জীবনের সঙ্গে জড়িয়ে থাকা যে পুকুর, তার কিন্তু বিগত ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। পুকুরের জলের কোয়ালিটি, তার দূষণ, সেগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে। জলের কোয়ালিটি তো খারাপ হয়েই যাচ্ছে, পুকুরে স্নান করলে এখন গায়ে কুটকুট করে, নানা রকমের র্যাশ বেরোচ্ছে, এবং পুকুরে দূষণের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো সেই বিষয়গুলো, পুকুর এই যে দূষণ বাড়লে পুকুরের কি ক্ষতি হতে পারে, এবং সেই ক্ষতি কি কারণ, সেটা হলে কিভাবে মানুষের জীবনে সরাসরি এবং পরোক্ষভাবে কি প্রভাব পড়ে, এই বিষয়গুলো একদম বৈজ্ঞানিকভাবে খুঁটিনাটি বিষয়কে তুলে ধরবেন আমাদের মাননীয় সৌরভ দুয়ারি মহাশয়। আমি এখন সৌরভ দাকে অনুরোধ করব, তুমি সুন্দর করে বিষয়টাকে সহজ করে যাতে সবাই বুঝতে পারে সেভাবে তুমি সেটা করতেও পারো, খুব ভালোভাবে সেটা করো, মানে আমাদেরকে বোঝাও। না কিন্তু তার আগে সায়ন, আমি একটু থামাচ্ছি তোমাকে। সৌরভকে প্রথমে বলবো যে তুমি পুকুরের জীব বৈচিত্র্যটা আগে আলোচনা করে দাও। কারণ হচ্ছে যে বাঁধানো পুকুর একরকম আর বাঁধানো মানে না বাঁধানো পুকুর একরকম। বাঁধানো পুকুরের বিষয়টা আমরা পরে আলোচনায় আসবো। আমরা একটা সাধারণ মানে নর্মাল পুকুর যেমন হওয়া উচিত, একটা আদর্শ পুকুর যেমন হওয়া উচিত, পাড়ে গাছটা থাকবে, যাতে পাড়ে গাছটা আছে যেহেতু মানে কি বলবো, যাতে মাটি না ধসে যায়, অর্থাৎ পুকুরটাকে রক্ষা করার জন্যই গাছ লাগানো হতো। পুকুরের পাড়ে গাছটা সাধারণত মাটিকে ধরে রাখে। আর পুকুরের যে পাড়, মানে পুকুরের পাড়ে যে মাটি, শুভ্রদীপ ঘোষ লিখতে খুব ভালো লাগছে, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এই জলা হাওড়া পুকুরগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। একদম ঠিক কথা বলেছো শুভ্রদীপ। আমি সৌরভ এইটা তোমায় বলছি, শঙ্কর দা এসছেন, শঙ্করনাথ, আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, আপনি আমাদের আলোচনায় বরাবর অংশ নেন। শঙ্কর দা, আজকে আমাদের সঙ্গে সৌরভ দুয়ারি এসছে, অত্যন্ত ভালো ছেলে এবং অত্যন্ত বড় মাপের গবেষক, পুকুর নিয়ে অনেক ভাবনা চিন্তা আছে। আমি সৌরভ তোমাকে অনুরোধ করছি, তুমি এই পুকুরের জীব বৈচিত্র্য, অর্থাৎ পুকুরকে কেন পৃথিবীর কি এই মানে প্রকৃতির কিডনি বলা হয়, এইটা আগে আলোচনা করো, তারপরে আমরা দূষণের দিকটা আলোচনা করবো। হ্যাঁ, পরের দিকে যাবো, আগে পুকুরের জীব বৈচিত্র্যটা আমরা একটু শুনে নিই। ঠিক আছে সৌরভ দা, তুমি যখন আমাকে ছবি দেখাতে বলবে আমি কিন্তু দেখাবো। হ্যাঁ হ্যাঁ, প্রথমত যে এই যে লাইভ আড্ডা, মানে এতে এসে খুবই ভালো লাগছে। এবং আমি দেখছি যে সায়নার সুকান্ত বাবু বেশ সাবলীল। আমি মনে হয় এখনো তোরা সাবলীল নয়, একটু জড়তা আছে। হ্যাঁ, সেটা হয়তো ধীরে ধীরে হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে পুকুর, সায়ন যখন বলেছিল বা সুকান্ত বাবু প্রথম ফোন করেছিলেন যে পুকুর নিয়ে একটা আলোচনা হবে, এই পুকুর বললেই প্রথমে আমার মনে কি স্ট্রাইক করে, আমার মনে প্রথমেই স্ট্রাইক করে হচ্ছে পুকুরের জীব বৈচিত্র্য, পুকুরের বাস্তুতন্ত্র। এইটাই ধরো, তুমি যদি কেউ মাছ ব্যবসায়ী হয়, তাকে তুমি পুকুর বললেই তার প্রথম স্ট্রাইক করবে পুকুরে মাছ চাষ হয়। ঠিক আছে, যে ব্যাপারটা নিয়ে মানে থাকে সেইটা প্রথম স্ট্রাইক।
আর একটা ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, এই যে আমাদের পরিবেশ আন্দোলন বা পরিবেশ নিয়ে আমরা যে ভাবছি, ছাত্রছাত্রীদের এই পরিবেশের শিক্ষা প্রথম শুরু হয় পুকুরে বাস্তুতন্ত্র থেকে। কারণ বিদ্যালয়ে প্রথম যে সে বাস্তুতন্ত্র বলতে যে অনেক কিছুকে নিয়ে তারা একে অপরের সঙ্গে রিলেটেড, কিভাবে তারা সংযোগ আছে, সেইটার শিক্ষাটা কিন্তু পুকুর দিয়ে শুরু হয়। এখন আমি অনেকবার ভেবেছি যে এটা পুকুর দিয়ে কেন শুরু হয়। জঙ্গলের হতে পারে, ঘাস জমির হতে পারে, আরো এরকম অনেক বাস্তুতন্ত্র আছে, কিন্তু আমাদের বইতে প্রথম পুকুর কেন দেওয়া হয়? কারণ হচ্ছে যে এটা যেটা আমি ভেবেছি যে সামগ্রিকভাবে আমাদের সবারই বাড়ির আশপাশে পুকুর আছে, পুকুরের সঙ্গে একটা যোগাযোগ আছে। তুমি যদি ধরো আমাকে যদি বলো, আমার সঙ্গে কিন্তু সরাসরি জঙ্গলের কোনো যোগাযোগ নেই। আমি জঙ্গলের বাস্তুতন্ত্র হাওড়া জেলার ছেলেকে বোঝাতে পারবো না, সেটা হয়তো মেদিনীপুরের ছেলেকে পারবো। কিন্তু পুকুর সেটা হাওড়াতেও আছে, মেদিনীপুরেও আছে, সর্বত্র আছে। সেই জন্যই হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র দিয়ে প্রথম শেখায় যে কিভাবে একটা পরিবেশে আমাদের প্রাণীরা এবং একে অপরের সঙ্গে যুক্ত, এবং তারা জড় পদার্থের উপরে কিভাবে ডিপেন্ডেন্ট, এবং সেই জড় পদার্থে আবার আমাদের জীবের মানে বা প্রাণ যখন মারা যায় আবার কিভাবে তাতে পরিণত হয়। এটাই তো বাস্তুতন্ত্র, যে আমরা কিভাবে এই সার্কেলটা চলছে এবং যুগের পর যুগ ধরে চলছে, যেটা তোমরা আলোচনা করেছো অলরেডি। তো সেই পুকুরের বাস্তুতন্ত্র বলতে গেলেই প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে আমরা যে এখন যে একটা জীবকে বাঁচতে গেলে যে জড় পদার্থগুলোর প্রয়োজন হয়, সেইগুলো তারা পুকুর থেকে নিয়ে, ধরো একটা খুব ক্ষুদ্র মাছ আমি ধরছি প্রথমেই, কারণ বুঝতে সুবিধা হবে, আমি বিয়োজক বা জীবাণুতে গেলে অতটা হবে না, সেইটার যে শুরু, তা থেকে একটা মাঝারি সাইজের মাছ, তা থেকে আবার একটা বড় মাছ, এইভাবে তো একটা জালের মতো, বা আমরা যদি বলি যে চেন যেটা চলে। এবার শুধু তো এই মাছ নয়, সেখানে ধীরে ধীরে আমাদের প্রবেশ ঘটে অন্যান্য জীবের বা অন্যান্য প্রাণীর, যেটা সম্পর্কে আমরা অতটা সচেতন নয়। যেরকম ধরো ব্যাঙ আছে, উভচর, অন্যান্য গাছপালা আছে, আর বিভিন্ন ধরনের মাকড়সা আছে, এই যে শামুক আছে, এই যে একটা আন্তঃজাল, সেইটা হচ্ছে পুকুরে হচ্ছে বুঝতে আমাদের সবাইকে সাহায্য করে প্রাথমিকভাবে। এবার তুমি ভাবো যে আমরা পুকুরের গাছপালা সম্পর্কে কতটা জানি। এখন এই প্রসঙ্গে বলতে গেলেই প্রথমে বলি যে গাছপালা তো আমরা কম চিনি, বা সৌরেন্দু বাবু বলেন যে আমরা কিছুই চিনি না, আমরা আবার জলজ গাছ তার থেকে আরো কম চিনি। এখন আমাদের একটা মানে ধারণাই হয়ে গেছে যে জলের আশপাশের সব গাছ, আমি অভিজ্ঞতাতেও দেখেছি, সব গাছই কচু গাছ। সবাই বলে যে এই জল কচু, মান কচু, এই কচু, মানে যাবতীয় হচ্ছে কচু দিয়ে ডিফাইন করা হয়। সেই রকমই পুকুরের আশপাশে যে জীব আছে উভচর, এই ব্যাঙও আমরা খুব কম চিনি। যার ফলে কি হয়, ব্যাঙ বলতে তোমার মাথায় দেখবে যে কুনো ব্যাঙ, সোনা ব্যাঙ, কোলা ব্যাঙ, আর কি ব্যাঙ আছে আমরা জানি না। কিন্তু আমাদের হাওড়া জেলা বা পশ্চিমবঙ্গে যদি ধরা হয়, কমপক্ষে 50টারও বেশি প্রজাতি আছে ব্যাঙের। এই আমাদের চেনা না জানার জন্য, হ্যাঁ আমাদের বাড়ির পাশেই আছে, কিন্তু আমরা চিনি না বলেই আমরা হচ্ছে পুকুরের যে ক্ষতিগুলো হচ্ছে সেইগুলো করে ফেলছি। আর পুকুর বললে দ্বিতীয় যেটা আমার মাথায় আসে, সেটা আমি আমার পড়াশোনার মানে হায়ার স্টাডিজে আমি পড়েছি, এখন দেখলাম ওটা বিদ্যালয়ে এসেছে, যেটা চিন্ময়দি বলেছিল যে এটা হচ্ছে নেচারস কিডনি, পরিবেশের বৃক্ষ। এটা আগে কিন্তু বিদ্যালয় লেভেলে পড়ানো হতো না, এখন এটা নিয়ে আসা হয়েছে। আসলে এটা পুকুর নয়, সমস্ত ওয়েটল্যান্ডই হচ্ছে নেচারস এর কিডনি, আর পুকুর এই ওয়েটল্যান্ডের একটা পার্ট, একে বেসিন ওয়েটল্যান্ড বলা হয়। এবং এই যে বাস্তুতন্ত্রতে আমরা সবসময় দেখবে যে আমরা যেটাকে কন্ট্রোল করি, ধরো আমরা মাছ চাষ করি, হাঁস পুষি, এর বাইরে আর কিছু জানি না পুকুরে আর কি আছে। পুকুরে যদি দেখা যায় যে অমেরুদণ্ডী পানি থেকে যদি শুরু করা যায়, তাহলে প্রথমেই আমাদের পুকুরের পাড়ে গেলে সবার প্রথমে চোখে আসবে একটা মাকড়সার মতো জিনিস জলের ওপরই তল দিয়ে হাঁটাচলা করছে, ওয়াটার স্ট্রাইডার বলে। অথচ দেখো এই জীবটা সম্পর্কে আমরা
কম জানলেও সত্যজিৎ রায় তার একটা সিনেমাতে কিন্তু এইটাকেই ফোকাস করে সিনেমাটা শুরু করেছিলেন, যে জলের ওপরে কিভাবে সারফেস টেনশনের বিরুদ্ধে কাজে ভেসে হেঁটে চলে বেড়াতে পারে। কিন্তু আমাদেরকে স্ট্রাইক করেনি। পরবর্তী ক্ষেত্রে গোপাল চন্দ্র ভট্টাচার্য এটা নিয়ে লিখেছিলেন। তারপর ধরো অনেক ধরনের মাকড়সা আছে, আর একদম যদি জলের আস্তে আস্তে নিচে যায় তাহলে তো শামুক, গেড়ি, গুগলি এইগুলো আছে। তারপর মাছের মধ্যে হ্যাঁ কেঁচো আছে। আমরা চাষ করি না এরকম অনেক মাছ আছে, প্রচুর আছে। এবং পুকুরের পাড়ে, পুকুর পাড়টা পুকুরের বাস্তুতন্ত্রের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এইটা আমরা অনেক সময় ভুলে যাই, মানে পুকুরের আলোচনায় এটাকে আনতে হবে। পুকুরের পাড়টাকে মানে বিজ্ঞানের ভাষায় বলে ইকোটোন। ইকোটোন কি, মানে একটা বাস্তুতন্ত্রের সঙ্গে আর একটা বাস্তুতন্ত্রের সংযোগ ঘটে। ধরো পুকুরের আশপাশে কোনো জমি আছে, তাহলে কি হবে, সেটা এগ্রিকালচার ল্যান্ড আর পুকুরের একটা সংযোগস্থল। ধরো কোনো আলাদা মাঠ আছে, বাড়ি আছে, মানে অন্য একটা পরিবেশের সঙ্গে সংযোগস্থল। তাই এই পাড়ের গুরুত্ব অপরিসীম। সেইখানে হচ্ছে প্রজাতির যে বৈচিত্র্য সেইটা হচ্ছে সব থেকে বেশি থাকে এই ইকোটোন অঞ্চলে। এই অঞ্চলে ধরো কত পাখি, বক জাতীয় পাখিরা এসে এখান থেকে খাবার সংগ্রহ করে। এবং এখানে যে সুকান্ত বাবু যেটা বলছিলেন যে আগে গাছ বসানো হতো পাড়টাকে সংরক্ষণের জন্য, সেইটা কিন্তু একটা খুব বড় ভূমিকা নিত পুকুরের প্রসঙ্গে। মানে এই পুকুরের টোটাল বাস্তুতন্ত্রের সে অনেক পাখিকে বসার জায়গা দিত। ধরো মাছরাঙা পাখি, সে কোথা থেকে সংগ্রহ করে, সে আগে তো গাছে এসে বসবে, তারপরে পুকুর থেকে মাছ সংগ্রহ করবে। তুমি যদি পুকুরের পাশে গাছটাই না রাখো তাহলে সে কিভাবে শিকার করবে? এই হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র বলতে গেলে আমাদের মাছের বাইরে ভাবতে হবে প্রথমে, কারণ মাছটা আমরা কন্ট্রোল করি বলে সেইটা আমাদের সবসময় ফোকাসটা চলে যায়। তার বাইরেও এই যে বললাম অনেকগুলো অমেরুদণ্ডী এবং আরো মেরুদণ্ডী প্রাণী আছে, তাদের হচ্ছে সংযোগে একটা পুকুরের বাস্তুতন্ত্র গড়ে ওঠে। এবং পুকুরের ওপরে আগে বৃহৎ স্তন্যপায়ী প্রাণীরাও হচ্ছে নির্ভর করতো, এখনো করে। তুমি জানো আমাদের যে স্টেট অ্যানিমেল আছে বাগরোল, সেটা পুকুর থেকেই মাছ ধরে। সেই রকম আগে ভোঁদড় ছিল, যেটা যেটা আমাদের হাওড়া জেলাতে প্রায় বিগত 10-12 বছর ধরে খুঁজে চলেছি। অনেকেই বলছে যে এখনো আছে, কিন্তু আজ পর্যন্ত তার সন্ধান করতে পারিনি। হ্যাঁ, এবার এখনো কিছু আছে সুন্দরবন অঞ্চলে এবং মুর্শিদাবাদের কিছু অঞ্চলে এখনো আছে। তো এই যে একটা বৃহৎ প্রাণী পুরো একটা বাস্তুতন্ত্র থেকে হারিয়ে গেল কেন? এইটা হচ্ছে প্রথম, হচ্ছে যে আমরা যখন প্রাণী নিয়ে বা উদ্ভিদ নিয়ে গবেষণা করি বা কিছু তার সম্বন্ধে আলোচনা করি, সবসময় বলি না যে একটা তালিকা তৈরি করতে হবে। কেন? তার পরবর্তীকালের তালিকায় যদি ওটা মিস হয় তাহলে আমরা কোশ্চেন আসবে প্রথম যে কেন মিস হলো, তখন কিন্তু বুঝতে পারবো ওখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, মানে পুকুরে আমাদের কিছু একটা প্রবলেম হচ্ছে। এইটা হচ্ছে বাস্তুতন্ত্রের যে বায়োডাইভার্সিটি যে ডকুমেন্টেশন, তার হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। তার মানে আমরা খুব সহজেই বলতে পারি যে হাওড়ার মানে প্রেক্ষিতে যে আমাদের পুকুর থেকে যে ভোঁদড় জাতীয় স্তন্যপায়ী প্রাণীরা পুরোপুরি হারিয়ে গেছে। দ্বিতীয় কথা, আমি একটু একজন দর্শক লিখেছেন যে আপনারা অক্সিজেনের কথা বলেননি বা বলার কথা দরকার, কিন্তু এটা অবশ্যই বলা দরকার যে পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং এই যে পাতাজালি, কাছের ডিকার ফানেল, রাউডার, আলো, অক্সিজেন, হ্যাঁ ঠিকই অক্সিজেনের কথা উনি লিখছেন। অম্লান দাস উনি বলছেন অক্সিজেন তো পুকুরে থাকবেই, কারণ অক্সিজেন ছাড়া তো প্রাণী বাঁচবে না পুকুরের ভেতরে। এবং পুকুরের এই নাড়াচাড়াটা হয়, অর্থাৎ পুকুরে যখন আমরা চান টান করি তখন ওই জলের যে সার্কুলেশন হয় তাতে অক্সিজেনের মাত্রাটা আরো ভালো থাকে। আর যদি স্থির পুকুর হয় তাহলে অক্সিজেনের মাত্রা খুব একটা ভালো থাকবে না, অর্থাৎ পুকুর যদি নড়াচড়া হয় তাহলে অক্সিজেনের পরিমাণটা কিন্তু ঠিকঠাক থাকবে। এটা আমরা উল্লেখ করতে ভুলে গেছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই পয়েন্টটা তুলেছেন। এছাড়া অনেক ফাইটোপ্ল্যাঙ্কটনও আছে প্রচুর পুকুরের ধারে। আসলে ব্যাপারটা কি, পুকুর মানে সাবজেক্ট হিসাবে খুব একটা ছোট নয়, তার অনেকগুলো দিক আছে, অনেক আলোচনা। ঠিক ঠিক। এবার যে দিকটাই আমরা না বলবো সেদিকটাই মিস মনে হবে। ধরো সায়ন আমাকে যে কোশ্চেনটা পাঠিয়েছিলেন একজন, যে হাইড্রোলজি অফ পন্ড, এটা কি আলোচনা হবে? এখন হাইড্রোলজি একটা বিশাল জিনিস,
এন্ড হাইড্রোলজির মধ্যে অ্যাকচুয়ালি এই অক্সিজেন গুলো আসে। না, আমরা ওই দিকে যাবো না সৌরভ, তুমি যে আলোচনা করছো সেটাই করো। আমাদের হাওড়া ছাড়াও অন্যান্য জায়গায় পুকুরের বাস্তুতন্ত্রটা এমনি সাধারণভাবে একটু আলোচনা হোক, শুধু হাওড়া নয়, হাওড়ার বাইরেও আমরা আলোচনা করবো, কারণ এটা যেহেতু হ্যাঁ সমস্ত এলাকায় পুকুরের বাস্তুতন্ত্রটাই তুমি একটু আগে বলো, তারপরে আমরা বিষাক্ত বা কথা বলবো। পুকুরের আশেপাশে যে জমি আছে সেই জমি থেকে কিভাবে ওই পুকুরের সঙ্গে সংশ্লিষ্ট সেইটা একবার বলো। পুকুরের আশেপাশে যে ধান জমি বা ইত্যাদি রয়েছে তার সঙ্গে পুকুরের একটা সংযোগ রয়েছে, বাস্তুতন্ত্রের সংযোগও রয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি একটুখানি বলে দিই। উনি যেহেতু বলেছিলেন হাইড্রোলজিটা, সুকান্ত বাবু যেটা বলছেন ঠিকই, যে হাইড্রোলজি নিয়ে আলোচনা এখন আমরা করতে পারবো না, আরো অনেক সময় লাগবে। কারণ হচ্ছে হাইড্রোলজির মধ্যে আসে যে পুকুরেতে জল কতটা আসে, কিভাবে সেটা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করে, মানে তার পুরো হচ্ছে ঠিকুজি কুষ্টি। সেটা তো এখানে এখন আলোচনা করা এই অল্প পরিসরে সম্ভব না। দ্বিতীয়, আমি যে প্রসঙ্গটায় ছিলাম, যে তাহলে ভোঁদর আমাদের এখান থেকে হারিয়ে গেল কেন? আমাদের সায়ন দেখতে পাচ্ছ, সৌমেন বাবু লিখছেন ভোঁদর দিয়ে বাংলাদেশে এখনো মাছ ধরিয়ে সংগ্রহ করা হয়। হ্যাঁ, এটা হয়, ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একইভাবে আমাদের এখানেও এটা আলোচনা আমি করেছি যে অনেক জমিদার বাড়িতে আগে ভোঁদর দিয়ে মাছ ধরানো হতো, পোষানো হতো। হ্যাঁ, এবং এই ভোঁদর তো শুধু নয়, পুকুরে আরো অনেক ধরনের মাছ পাওয়া যেত যেগুলো এখন পাওয়া যায় না। তাই এইটা বললেই প্রথমে যেটা আসবে মনে, যে তাহলে কেন এরা হারিয়ে গেল, তাতে হচ্ছে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে যে তুমি যে পয়েন্টটাতে গিয়েছিলে শেষ পর্যন্ত যাওয়া হবে, যে পুকুরেতে নোংরা, মানে আমি নোংরা ফেলা। এই প্রসঙ্গে বলি, আমি একটা দেখছিলাম যে আমাদের ভারতীয় যে কালচার, তাতে আমাদের বাড়িতে দুবার করে পরিষ্কার করা হয়, মানে সকালে একবার ঝাঁট দেয়, সন্ধ্যায় একবার ঝাঁট দেয়। এই কালচার পৃথিবীর খুব কম দেশে আছে, সব দেশে বাড়ি একবার পরিষ্কার করে, কিন্তু তারপরে নোংরাটা কোথায় ফেলা হবে এইটার আমাদের শেখায়নি। এইটা আমরা নিয়ে গিয়ে কি করি, এই ধরনের পুকুরের পাড়ে হচ্ছে বা এতে গিয়ে ফেলে দিই। তার ফলে কি হয়, পুকুর আস্তে আস্তে বুঝে যায় বা সেখানে অনেক রকম দূষণ হয়, এবং পুকুরের যে গুরুত্বগুলো ছিল আগে সেইগুলো ধীরে ধীরে কমে যাওয়ার জন্য, মানে সরাসরি আমাদের যে গুরুত্ব ছিল ব্যবহারের, তার ফলে কি হয়েছে, পুকুর থেকে এইসব জিনিসগুলো হারিয়ে যেতে শুরু করে। দ্বিতীয় পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সৌরভ, এক মিনিট, একজন একটা প্রশ্ন করেছেন যে পুকুরে অন্যান্য কিছুর সঙ্গে যদি হাঁসের চাষ বাড়ানো যায় তাহলে কি অক্সিজেনের মাত্রা বেড়ে যায়? এটা খুব ট্রিকি প্রশ্ন, কারণ এই নিয়ে একটা রাজনৈতিক বিতর্কও আছে। পুকুরে মাছের সঙ্গে অজয়বাবু বলেছেন ভালো। এইটা আমি মানে কি বলবো সেটাই ভাবছি, কারণ এইটা নিয়ে কিছুদিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট আছে, ঠিক আছে, সেই জন্য আমি এটা ডিটেইলস যাচ্ছি। আমরা রাজনৈতিক মতে যাব না, একবারে কোনো রাজনৈতিক যাচ্ছি না, এটুকু বলবো। হ্যাঁ বা নাতে বলো উত্তরটা। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, পুকুরে নাড়াচাড়া হলে তাতে অক্সিজেনের বৃদ্ধি হবে। হ্যাঁ, সোজা কথা। এবার আমরা অক্সিজেনের বৃদ্ধি হবে, অবশ্যই হবে। এবার হচ্ছে যে আরেকটা ব্যাপারে আমি আপাতত মানে থামবো, সেটা হচ্ছে যে ওয়েটল্যান্ড বা পুকুরকে বলা হচ্ছে নেচারস কিডনি। কেন? কারণ কিডনি আমাদের যেরকম শরীরে বিভিন্ন রক্ত থেকে ক্ষতিকারক বা আমাদের রেচন পদার্থকে হচ্ছে আলাদা করে দেয়, এবং গুরুত্বপূর্ণ পদার্থগুলোকে সংরক্ষণ করে রাখে শরীরে, এবং জলের ভারসাম্য রক্ষা করে। এই তো তিনটে পয়েন্ট। পুকুরও ঠিক একইভাবে এই কাজগুলো করে। এবার দেখুন, পুকুরের কাজগুলো যদি করতে হয় তাহলে কি হয় না, পুকুরে খুব সামঞ্জস্য রাখতে হবে কিনা, পুকুরে বিভিন্ন ক্ষতিকারক পদার্থ, এই যে বললাম চাষের জমির পাশে যদি থাকে, সেখান থেকে যদি পুকুরে যায়, তাহলে পুকুর কি করতে পারে, টক্সিক পদার্থকে সেডিমেন্ট করতে পারে, ডিটক্সিফিকেশন করতে পারে, এবং অনেক নিউট্রিয়েন্ট আছে যেটা ইভাপোরেশন এবং অনেক উদ্ভিদের মাধ্যমে পরিবেশে আবার ফিরিয়ে দিতে পারে। পুকুর যদি না থাকে তাহলে কি হবে, এইগুলো টোটালি বন্ধ হয়ে যাবে। এইটা হচ্ছে এখন বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ বলছে, এবং সেই জন্য ইস্ট ক্যালকাটা যে ওয়েটল্যান্ড আছে, মানে পুকুর আছে, তাকে বলা হতো কলকাতার বৃক্ষ। কিন্তু আমরা বুঝেও কি করছি, সেগুলোকে ধীরে ধীরে বোঝানোর দিকে চলে যাচ্ছে, আমাদের যেহেতু জনসংখ্যা বাড়ছে বা আলো যে কারণে
আছে, ল্যান্ডের শর্টেজ। প্রথম যে কথাটা দিয়ে সুকান্ত বাবু শুরু করেছিলেন, পুকুর কাটা, এইটা কটা ছেলে এখন বলতে পারবে বলতো যে পুকুর কাটা কি? দেখেই নেই বা শোনেই নেই, ঠিক আছে? পুকুর বোঝানো বলতে পারবে, যে পুকুর কিভাবে বোঝায় সে বলতে পারবে, কিন্তু পুকুর কাটা না বলতে পারবে না। তো এই হচ্ছে একটা সামগ্রিকভাবে হচ্ছে পুকুরের গুরুত্ব। এবং আমাকে যদি পুকুর সম্বন্ধে বলা হয়, আমার মাথায় প্রথম দুটো জিনিস আসবে, এই যে পুকুরের জীব বৈচিত্র্য আর হচ্ছে একটা নেচারের কিডনি। এই দুটো ব্যাপারকে যদি আমরা মাথায় একটু রাখতাম, তাহলে কি হতো না, পুকুর বোঝাতে গেলে আমরা 10 বার ভাবতাম যে তাহলে এই কাজগুলো কিভাবে হবে। তো আর যদি কিছু হ্যাঁ সৌরভ, বলার থাকে। খুব সুন্দর বলেছো, কিন্তু আমি তোমার কাছ থেকে আরেকটু আশা করব যে পুকুরে যে জীবগুলো থাকে, যে সমস্ত জীব এবং অণুজীব বলো, আমরা চোখে দেখতে পাই, যেমন শামুক, সাপ, তারপরে তোমার মাছ ইত্যাদি, এগুলো তো আমরা চোখে দেখতে পাচ্ছি। এছাড়াও ধারে ধারে অনেক কেঁচো, কেন্নাই, এরকম অনেক ছোট ছোট একদম ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীও থাকে। তো এরা কিভাবে খাদ্য খাদকের সম্পর্কটা মেনটেন করে, এটা যদি তুমি একটু বলো খুব ভালো হয়। মানে এরা কিভাবে পরস্পরের উপর নির্ভরশীল, কিছু এবং মানুষ তার সঙ্গে কিভাবে কানেক্টেড, সেটা মানুষের সঙ্গে কিভাবে কানেক্টেড, রাইট? কিছু জীব আছে, ধরো শামুক, ঝিনুক বা এই ধরনের, যারা সরাসরি হচ্ছে কি হয় না নিউট্রিয়েন্ট কিছু নিতে পারে, এবং কিছু হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনের মাধ্যমে নেয়। আমাকে যদি শুরু করতে হয়, তাহলে কিন্তু শুরু করতে হবে ফাইটোপ্ল্যাঙ্কটন দিয়ে। যারা আণুবীক্ষণিক জীব, তারাই কিন্তু হচ্ছে যে ফিজিক্যাল ফর্মে যে মৌলগুলো পায়, তারা সেগুলো সংগ্রহ করে, সেখান থেকে জুপ্ল্যাঙ্কটনে যায়। তারপর সেখান থেকে কি হয় না, এই যে আমরা শামুক, ঝিনুক বলছি, এই ধরনের হচ্ছে জীবেরা হচ্ছে গ্রহণ করে। এখন আরেকটা জিনিস হচ্ছে পুকুরের খুব ইম্পর্টেন্ট, মানে সুকান্ত বাবু আমাকে যেটা বলতে চাইলেন, যে আমরা যেটা দেখি না তুমি সেটা বলো। তো সেটা বলতে গেলে বলতে হয় যে তোমার প্রথমে হচ্ছে ফড়িং। এই ফড়িংদের আমরা আস্তে দেখি যে উড়ে বেড়ায়, কিন্তু এদের জীবনের শুরুটা হয় হচ্ছে পুকুর থেকে। আমাদের আশপাশে যে পুকুর আছে, ওই পুকুর থেকে হচ্ছে ফড়িং এর জীবনটা শুরু হয়। মানে ফড়িং ডিম পাড়ে পুরোপুরি পুকুরে, ঠিক আছে? এবং সেখানে তাদের লার্ভা হচ্ছে বড় হয়, এবং তারপর সেখান থেকে হচ্ছে লার্ভা স্থলে আসে, এবং স্থলে আমরা তখন তাকে উড়ে বেড়াতে দেখি। এই ফড়িং এর তো প্রচুর গুরুত্বপূর্ণ। এবং মানুষ কিভাবে যুক্ত না, ফড়িং হচ্ছে বেশিরভাগই মাংসাশী। এরা বিভিন্ন এই যে আশপাশের যদি এগ্রিকালচারাল ল্যান্ড থাকে, সেখানে যে পেস্ট জাতীয় পোকা আছে, তাদেরকে কিন্তু এই ফড়িংরা খেয়ে নেয়, খেয়ে মানুষের প্রচুর উপকার করে। এবং এই ফড়িং সম্পর্কে যদি একটুখানি আরেকটু বলা যায়, যে খুবই সেটা হচ্ছে যে ফড়িংকে একটা বায়োলজিক্যাল ইন্ডিকেটর বলা হয়। মানে এ ইন্ডিকেট করতে পারে যে কি অবস্থায় আছে। কিভাবে না, ধরো এমন কিছু ফড়িং আছে যেটা গবেষণায় পাওয়া গেছে যে তারা হচ্ছে দূষিত জলেতেই শুধু ডিম পাড়ে। আচ্ছা। আর এমন কিছু ফড়িং আছে যারা একদম ফ্রেশ ওয়াটারে ডিম পাড়ে। এইবার তুমি যদি তোমার বাড়ির আশপাশে যে ফড়িংটা দূষিত জলে ডিম পাড়ে তাকে বেশি পাও, তাহলে খুব সহজেই বুঝতে পারবে তোমার বাড়ির আশপাশের জল হচ্ছে কন্টামিনেটেড। আচ্ছা, বোঝাতে পারছি? পরিষ্কার পরিষ্কার বোঝা। এবং এইরকম একটা ফড়িং এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে, মানে তার যে প্রজাতির নামটা সেটাই হচ্ছে কন্টামিনেটার। মানে সে কন্টামিনেটেড জলেতেই ডিম পাড়বে। তাহলে এই ফড়িং আমরা যদি হাওড়াতে পাই, যার নাম হচ্ছে ডিপ জুয়েল, এবং আমি এটা বেশি পাচ্ছি ইদানিং, এ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের জেলাতে পুকুরে মানে কন্টামিনেশনের পরিমাণ অনেক বাড়ছে। আর যে সমস্ত ফড়িং খুব বড় আকারে ফ্রেশ ওয়াটারে ডিম পাড়ে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর দ্বারাও একটা পরোক্ষভাবে বোঝা যাচ্ছে যে আমাদের আশপাশে যে জলগুলো, সেগুলো হচ্ছে অবস্থা খারাপ হচ্ছে। এই হচ্ছে একটা পুকুর, প্রাণী এবং মানুষের সঙ্গে একটা বড় রিলেশন। এটা একটা এক্সাম্পল তার। আচ্ছা, এবারে সৌরভ আমি আর একটা কথা বলবো তোমাকে। এটা হচ্ছে যে মানুষ, মানে সাধারণ মানুষ যদি পুকুরের কোনো ক্ষতি না করে, পুকুরটাকে যদি সাধারণভাবে ব্যবহারই করে, ধরো চানের জল হিসেবে ব্যবহার করলো, বা পুকুরে অনেক সময় সাবান কাচা হয়, বা পুকুরে অনেক সময় কি হয়, সায়ন যেটা বলছিল, আমি তোমাকে একটু আগেকার কথা বলি। মানে অনেক বছর আগে আমরা দেখতাম যে গ্রামের দিকে বা শহরাঞ্চল, আমার ছোটবেলাকার কথা বলছি, বা আর একটু
এই মানে পরের কথাও বলছি। আমরা করতাম কি, বাড়িতে যাদের কাছে বাগান আছে বা গ্রামেও দেখতাম একটা বড় মাটিতে গর্ত করা হতো। গর্ত করার পরে এই যে খাবার দাবার যেটা আমরা খাচ্ছি না, সেগুলো ওই গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো। খাবারের এই ধরো মাছের আঁশ খোলা, তারপরে খাবারের যে মানে উচ্ছিষ্ট অংশ, মানে না খাওয়া ভাত কাঁটা এইসব জাতীয় জিনিসপত্র, প্লাস্টিক টাস্টিক এগুলো নয়, কিন্তু খাবারের যে পোর্শনটা সেটা ফেলে তারপরে একটু অল্প মাটি চাপা দেওয়া হতো। এরকম ভাবে দিনের পর দিন ফেলার পরে যখন ওটাকে যখন বুঝে যেত, তখন ওখান থেকে একটা সার তৈরি হতো। ওটা হচ্ছে ন্যাচারাল ম্যানিওর, অর্থাৎ সাধারণ একটা প্রাকৃতিক সার। এবং সেই সার দিয়ে কিন্তু ঘরে যে সমস্ত গাছপালা বা ছোট ছোট যে কিচেন গার্ডেন যেগুলোকে বলা হয়, সেটা কিন্তু হতো। আমার প্রশ্নটা এবারে এইখানে, এই যে এই সিস্টেমটা কিন্তু উঠে গেছে, কিন্তু আমরা হ্যাঁ, এইখানে অজয় দাস আর একটা প্রশ্ন করছেন, পুকুরের পাড়ে এবং মাঠে যে রাসায়নিক দিতে ঘাস মারা হয় তার জন্য কি ফড়িং কমে যাচ্ছে? আমরা মাথায় রাখছি ব্যাপারটা। আমি যেটা বলতে চাইছি, সৌরভের কাছে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে, সৌমেনবাবু লিখছেন, বেশ ভালো লাগলো ফড়িং সম্পর্কিত ব্যাখ্যা। অসংখ্য ধন্যবাদ, আপনারা শুনছেন এবং মন্তব্য করছেন, আমরাও খুব মানে উৎসাহিত হচ্ছি। তবে একটা কথা আমি সমস্ত দর্শককে বলতে চাই যে, মাত্র 1 ঘন্টার আলোচনায় আমরা পুকুর নিয়ে বিশেষ কিছু করতে পারবো না। আবার আমরা আসবো ফিরে অবশ্যই। আপনারা শুনছেন, এটা মানে ভাববেন না যে এইটাই শেষ আলোচনা। তো যাই হোক, সৌরভের কাছে আমি আবার ফিরে যাব। যে প্রশ্নটা আমি করতে চাইছি, যে সাধারণ মানুষ যদি বাস্তুতন্ত্রকে বিপন্ন না করে একটা পুকুরকে ইউজ করে, আর যদি তার সঙ্গে ধরো যে সাবান জল বা ইত্যাদি যেগুলো দেওয়া হচ্ছে, তাতে কি পুকুরের কোনো ক্ষতি হয়? পুকুরের পাড়ে যদি সাবান কাচা হয় বা পুকুরের পাড়ে যদি কোনো রাসায়নিক দ্রব্য এরকম স্প্রে করা হয়, কীটনাশক স্প্রে করা হয়, তাতে কি ধরনের ক্ষতি হয়? এখন হচ্ছে এই প্রসঙ্গে বলি, মানে যখন এটা আমরা এমএসসি তে নেচার স্কিড নিয়ে পড়েছিলাম, তখনই আমার স্যারও এটা এই বিষয়ে একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে, পুকুরে যদি গবাদি পশু চান করানো হয়, পুকুরে যদি কাপড় বা সাবান কাচা হয়, বা আমরা যেভাবে এতদিন ধরে ইউজ করতাম সেইভাবে করলে অবশ্যই ক্ষতি হয়, কিন্তু পুকুরেরও একটা নিজস্ব ক্ষমতা আছে সেটাকে রিকভার করা। ঠিক আছে, এইটা শুধু পুকুরের নয়, যে কোনো নেচারেরই একটা লিমিট আছে। এটা একটা বড় হাইপোথিসিস আছে, যদি কেউ পরে ভবিষ্যতে এটা পড়ে খুব ভালো লাগবে, গাইয়া হাইপোথিসিস। এই হাইপোথিসিস বলছে যে নেচার বা তার যদি কোনো একটা ক্ষুদ্র পার্ট পুকুর আমি ধরি, সে একটা লেভেল পর্যন্ত বা লিমিট পর্যন্ত আমরা যাই করি না কেন সেগুলোকে রিকভার করতে পারি। এখন আমাদের আগেকার দিনে যেগুলো করা হতো সেইগুলো মোটামুটি পুকুরের ক্ষেত্রে টলারেবল হতো, পুকুর পারতো সেইগুলোকে সহ্য করার। এবং আরো তিনি বলেছিলেন, আমার স্যারের কথাই বলছি, যে সেই জন্যই হচ্ছে পুকুরের জল খেয়ে তখন তো পানীয় জল হিসেবে পান করতো, কেউ মারা যেত না। পেট খারাপ হতে পারে কিন্তু মারা যেত না। কেন না, পুকুর এই যে আগের ক্ষেত্রে বলেছিলাম না, যে টক্সিন গুলো যায় বা ক্ষতিকারক পদার্থগুলো, সেগুলোকে কনভার্ট করতে পারে, সেগুলোকে চেঞ্জ করতে পারে। এই করতে পারার ক্ষমতাটার জন্যই হচ্ছে ওই যে সুকান্ত বাবু যে কথাগুলো পয়েন্টগুলো বললেন, তার জন্য খুব বেশি ক্ষতি হতো না। কিন্তু এখন কি হচ্ছে, আমাদের পুরো ড্রেনেজ সিস্টেমটা চলে যাচ্ছে পুকুরে। তারপর থার্মোকলের থালা কোনো বিয়ে বাড়ি হলে পুরোটাই চলে যাচ্ছে পুকুরে। এইগুলো পুকুরের ক্ষেত্রে টলারেট করাটা খুব মানে তার যে টলারেট করার ক্ষমতা তার বাইরে চলে যাচ্ছে, সেই জন্যই হচ্ছে অসুবিধাটা হচ্ছে। আমরা অম্লান দাস একজন মন্তব্য করেছেন, এক্সক্রিটা অফ ডাক মানে হাঁসেদের মল অ্যান্ড সোপ কজ এক্সট্রিম ড্যামেজ, এবং সাবান ড্যামেজ তৈরি করে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, ভুল বলছেন, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। এই প্রসঙ্গে একটা বলি, এই হাঁস নিয়ে যেহেতু এটা এসেছে, যেমন হাঁস একটা হচ্ছে, আমরা প্রথমে একটা পয়েন্ট পড়লাম যে নাড়াচাড়া করে বলে অক্সিজেন বাড়ে। আবার হাঁসের যে এক্সক্রিশন বা পায়খানা আমরা যদি ধরি, সেটা হচ্ছে জলের ক্ষতি করছে। আবার দেখো, কোনো পুকুরে যদি খুব বেশি কেমিক্যাল যায়, সেখানে কি হয় না, আগাছার বৃদ্ধি হয় বা এক ধরনের অ্যালগির বৃদ্ধি হয়, তখন তাকে অ্যালগাল ব্লুম বলে। সেই অ্যালগাল ব্লুম কিন্তু এই হাঁসেরা খেয়ে নিতে পারে। ভেরি গুড, ভেরি গুড। তুমি কিভাবে ইউজ করবে সেইটা হচ্ছে বড় ব্যাপার। আবার
আবার হচ্ছে যে এই একই পদ্ধতিতে অনেকেই এটা শুনে থাকবে যে এই যে হাঁসের যে পায়খানা, সেটা মাছের আবার খাদ্য কিন্তু, হ্যাঁ সেটা দিয়ে মাছ চাষও করে, যে সেই সমস্ত মাছ চাষ করে যারা এই ধরনের এক্সিটা মানে খায়। খেয়ে নেয়। সেই জন্য আমরা যেহেতু পুকুর একটা আমাদের কি বলবো কন্ট্রোলের মধ্যে থাকে, সেটাকে আমি কিভাবে ইউজ করব তার উপরই কিন্তু নির্ভর করছে তার আউটকাম। একদম একদম একদম। সায়ন, আমার আমি যদি- সৌরভ, তোমার কাছে আমার আর একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে পানা যে পুকুরে জন্মায়, পানা থেকেও কি কোনো খাদ্য পাওয়া যায়? এটা তো অবশ্যই যায়। এখন যায় অবশ্যই, কিন্তু এখানে হচ্ছে পানা, এই পানা হ্যাঁ। হচ্ছে আরেকটা জলজ উদ্ভিদ, হ্যাঁ। যেটা জলজ উদ্ভিদের সমস্ত উদ্ভিদকেই পানা বলা হয়, জলে যারা থাকে। হ্যাঁ। আর জলের ধারে যারা থাকে তারা সবাই কচু। এই হ্যাঁ। হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, এটা আমরা কিন্তু সাধারণ জলজ, এবার আমরা যদি সত্যিকারের পানা মানে কচুরি পানার কথা বলি, তাহলে তাকে কিন্তু খুব অসুবিধাজনকই হচ্ছে সেটা। কারণ হচ্ছে কিনা তাকে পশ্চিমবঙ্গে যে পুকুরগুলোতে পানা ভর্তি হয়ে যাচ্ছে, সেই জন্য তাকে টেরর অফ বেঙ্গল বলা হচ্ছে এই কচুরি পানাকে। তাহলে কচুরি পানার এই যে কম সময়ে এত বৃদ্ধি, এটা কিন্তু পুকুরের ক্ষতি। আচ্ছা তা থেকে যে উপকারটা যদিও কিছু পাওয়া যায় সেটা খুব কম, ক্ষতিটাই বেশি। আচ্ছা। আমাদের এবং সাঁতরাগাছি ঝিলে আরেকটা হ্যাঁ হ্যাঁ আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে গ্রিন অ্যালগি যেটাকে আমরা বলি, মানে সবুজ শ্যাওলা বা ব্লু গ্রিন অ্যালগি যেগুলো বলি, সেগুলো কতটা উপকার করে? অ্যালগি হচ্ছে তো মানে যে গ্রিন অ্যালগি হোক ব্লু গ্রিন অ্যালগি হোক, যেগুলো হচ্ছে জলেতে থাকে, ওই একই ব্যাপার। মানে যখন নিউট্রিয়েন্ট খুব অল্প পরিমাণে থাকে, তাদের গ্রোথটা যখন অল্প, তাটা ভালো। যেমন আমরা গ্যাস কাপ জাতীয় মাছ হচ্ছে অ্যালগি খায়, কিন্তু যখন সেটা বেড়ে যাবে, আমরা দেখেছি অনেক পুকুরে পুরো স্তরের মতো অ্যালগি হয়ে আছে, মানে পুকুরের উপর স্তর পড়ে, সেটা কিন্তু ক্ষতি। সেটা হচ্ছে জলেতে অক্সিজেনের পরিমাণ কমাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, অ্যালগি থেকে একটা খুব দুর্গন্ধ বেরোয়, ওডার বলা হয়, ব্যাড অর্ডার। এটাকে অ্যালগাল ব্লুমের একটা সবচেয়ে বড় সাইড এফেক্ট ধরা হয়। সেটা হচ্ছে পুকুরের ক্ষেত্রে খুবই ক্ষতিকর যদি অ্যালগাল ব্লুম হয়ে যায়। আচ্ছা, এবারে সৌরভ, অসংখ্য ধন্যবাদ। আমরা সায়ন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কিছু জানতে পারলাম এবং অনেক দিকে আলোচনাটা নিয়ে যেতে পারলাম। এবারে আমরা একটুখানি দূষণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ তার মানে সৌরভের আলোচনা থেকে সায়ন আমরা একটা কথা বুঝতে পারছি, যে যেভাবে আমরা মানুষের ক্ষেত্রে বলি ব্যালেন্স ডায়েট, অর্থাৎ একটা সুষম আহার গ্রহণ করার কথা, ঠিক সেইভাবেই পুকুরকেও মানে ঠিক মতো ভাবে ব্যবহার করলে পুকুর কিন্তু আমাদের উপকার করবে। আমাদের সৌরভের কথা থেকে যেটা বেরিয়ে আসছে, যে মানুষের ক্ষেত্রে আমরা যেমন বলি ব্যালেন্স ডায়েট নাও, ব্যালেন্স ডায়েট নিলে যেমন মানুষের শরীর ঠিকঠাক থাকে, তেমনি পুকুরকেও যদি ঠিকঠাক কাজে ব্যবহার করা হয়, ঠিক মতো ব্যবহার করা হয়, তাহলে পুকুরটা কিন্তু ঠিকঠাক থাকবে। সৌমেনবাবু একটা প্রশ্ন করছেন, রঙিন মাছের চাষের ফলে পুকুরের কি কোনো ক্ষতি হয়? কারণ পুরো পুকুরের জীব ধ্বংস করা হয় আগে। আচ্ছা, আমি সৌমেনবাবুকে একটা কথা বলি। সৌমেনবাবু, রঙিন মাছের চাষের জন্য কিন্তু সাধারণত পুকুর নয়, ওর জন্য আলাদা এক ধরনের চৌবাচ্চা করা হয়। পুকুরে চাষ হচ্ছে। আমি সেটা বলছি না, আমি বলছি যে এইটার নিয়ম হচ্ছে যে আলাদাভাবে একটা চৌবাচ্চা করে করার কথা। যদি কেউ করে, সেটা কিন্তু বেআইনি কাজ করছে। অর্থাৎ রঙিন মাছের চাষের যে পদ্ধতিটা, সেটা কখনোই পুকুরে করা উচিত নয়, এটাই আমার বক্তব্য। হ্যাঁ, রঙিন মাছের চাষের জন্য আলাদা পদ্ধতি আছে, যেমন চিংড়ি চাষের জন্য একটা আলাদা পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো অবলম্বন করা উচিত। কেউ যদি করে থাকে, তাহলে সেটা ঠিক মতো কাজ করছে না, কারণ রঙিন মাছের চাষ পুকুরে করা যাবে না, যায় না। ঠিক আছে? আমরা কোনো জিনিসকে যদি কন্টিনিউয়াসলি কন্ট্রোল করতে চাই, তখন কি হবে, তার যে স্বাভাবিক ন্যাচারাল যে সিস্টেম আছে সেটা বিঘ্নিত হবে। সেটাই হচ্ছে রঙিন চাষের ক্ষেত্রে। পুরো পুকুরটাকে মশারি দিয়ে ঘিরে দিচ্ছে, আলাদা বক্স করছে, ফিডিং করাচ্ছে সেই অনুপাতে, তাহলে তো অবশ্যই তো পুকুরের অন্যান্য জীবদের তো ক্ষতি হবে, তার অন্যান্য পুরো বাস্তুতন্ত্রটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সময় অনেকটা কেটে গেছে আমাদের, প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি আমরা আলোচনায় চলে এসেছি। এবার আমরা পুকুরের দূষণ নিয়ে আলোচনা করবো। দূষণটা এখন এমন মানে এত মাত্রায় বাড়ছে,
মূলত যেটা বেশি হচ্ছে সৌরভ, আমার মনে হয় যে প্লাস্টিক দূষণ একটা বড় কারণ, মানে দূষণের মধ্যে প্লাস্টিক একটা বড় অংশ পড়ে, থার্মোকোল একটা বড় অংশ পড়ে, আরো নানা রকমের জিনিস আছে যেগুলো আমরা পুকুরে ক্রমাগত ফেলছি, এবং না জেনে ফেলছি বা জেনেই ফেলছি, যাই বলো না কেন, অভ্যেসবশত করি, অনেক সময় অভ্যেসবশত নাও করি। বিশেষত আমি আমাদের এখানে শহরাঞ্চলে যেটা দেখি, প্লাস্টিকের প্যাকেটে মোড়ে ফুল, পুজোর ফুল, এটা পুকুর ফুলে ফেলে দেওয়া হয়। তো ওই ফুলটা হয়তো কাজে লাগলো, ফুলটা তো হয়ে মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু ওই যে প্লাস্টিকটা 20 মাইক্রন বা 30 মাইক্রনের একটা প্লাস্টিক, সেটা কিন্তু গিয়ে তলায় মাটির সারফেসে ক্ষতি করবে। এই বিষয়ে তুমি একটু কিছু বলো, এই পুকুর দূষণ নিয়ে। না, অবশ্যই মানে এইটা ফুলগুলো বা যদি এগুলো পচেও যায় তাহলেও কিন্তু প্রাথমিকভাবে সেটা ক্ষতি করবে, সেটা অক্সিজেনের অভাব ঘটাবে, তাকে পচতে গেলে অক্সিজেন লাগবে, সেটা জলেতে অক্সিজেনের স্কারসিটি হবে। আমরা আসলে পুকুরি বলুন আর নদী বলুন, আমরা হচ্ছে সবচেয়ে বড় ড্রেন এবং গার্বেজ গ্রাউন্ড ভেবেছি। তাই তো হয়েছে আমাদের, আমি বারবার বলছি যে এটা কালচারালিও আমরা জানি না যে কি করে আমাদের নোংরাকে কোথায় ফেলবো, বাড়ির নোংরাকে আমরা কোথায় ফেলবো জানি না। এবং এর জন্য আমি যেটা সবচেয়ে মনে করি যে হারে আরবানাইজেশন হচ্ছে, সরকারি কিছু সিস্টেম রাখতে হবে, যে ওয়েস্ট পদার্থগুলো তা থেকে অনেক কিছু করা যায় সেগুলো করতে হবে। আদারওয়াইজ সেগুলো কি হবে, এই ধরনের পুকুর নদী নালাতেই হচ্ছে যাবে, এবং সেগুলো যদি যায় সেগুলো পুকুরের ক্ষতি হবে। এবং আগে যে পুকুরে 2 জন ফেলতো, জনসংখ্যা বৃদ্ধির ফলে সেটা 10 জন ফেলছে, তার ফলে কি হচ্ছে, পুকুর আর না সেটা টলারেট করতে পেরে পুরোপুরি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। এবার থার্মোকল যেমন হচ্ছে তো পড়ে থাকতে দেখা যায়, মানে পচেও না, এমন একটা জিনিস যেটা পচেও না, মানে ফুল তো তবু পচে সাময়িক ভাবে, সেটাকে আবার কিছু ফিরে আসার চান্স আছে, থার্মোকলে তো তাও নেই। সুতরাং এইগুলো প্লাস্টিকও তাই, প্লাস্টিকও কিন্তু পচবে না, প্লাস্টিক পচবে না। আচ্ছা ধরো, মানে এবার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আরবানাইজেশন বা উন্নতি করতে গেলে পুকুর কিন্তু বোঝাতে হবেই। তার কারণ আমি আলোচনার শুরুতে সায়নকে একটা কথা বলেছিলাম যে সায়ন, কলকাতার চৌরঙ্গি থেকে আর আমাদের পর্যন্ত আচ্ছা, উপমা মণ্ডল একটা প্রশ্ন করছেন, স্যার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এই যে পুকুরের অক্সিজেন মাঝে মাঝে কমে যায়, তার জন্য পুকুরের মাছ ভেসে যায়, কেন এমন ঘটে? এটা খুব স্বাভাবিক প্রশ্ন, তার কারণ মাছেরা অক্সিজেন পাচ্ছে না বলে মারা যাচ্ছে, সেই কারণে মাছ ভেসে ওঠে। আচ্ছা, যেটা আমি বলতে চাইছিলাম যে ধরো ধর্মতলা থেকে আর আমাদের যদি পিজি পর্যন্ত দেখি, তাহলে 5খানা বড় বড় পুকুর ছিল, কিন্তু সেই রকম একটা পুকুর বুঝিয়ে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছে, খানিকটা অংশ বেঁচে আছে যদিও। আর মনোহর দাস স্তর আগে, যেটা একটা মাত্র পুকুর বেঁচে আছে ওই 5টা পুকুরের মধ্যে। সেই রকম অনেক জায়গাতেই আরবানাইজেশনের জন্য পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর একটা যেটা বড় ক্ষতি হচ্ছে, যে বিষয়টা আমরা আলোচনা করব, পুকুর বোঝানোর থেকেও যেটা অনেক বেশি ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে পুকুরের সৌন্দর্যায়নের নামে এই যে পুকুরের পাড় বাঁধিয়ে দেওয়া এবং পাড়ে রেলিং দেওয়া বা গাছপালা কেটে দেওয়া, এইটা নিয়ে সৌরভ একটু আলোচনা করো প্লিজ। পুকুর বুঝিয়ে দেওয়ার জন্য আর একটা যেটা প্রবলেম হচ্ছে, যেটা আমরা যে দিকটাকে আলোচনা করতে আমরা পারলাম না, সেটা হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। গ্রাউন্ড ওয়াটার রিচার্জের একটা বড় মানে ভূমিকা নিত, সেটা হচ্ছে সম্ভব হচ্ছে না এই পুকুর বুঝিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে খুবই অসুবিধাজনক, এবং ভবিষ্যতে যার জন্য হচ্ছে হাওড়াতেও পানীয় জলের সংকট দেখা দেবে বলে একটা খবর বেরিয়েছিল, এবং এই খবরে আমরা কিছুটা অবাক হয়েছিলাম যে আমাদের এত আশপাশে আছে, সেগুলো কিন্তু যে ঠিকঠাক কাজ করছে না, এখন থেকে কিন্তু আমরা সিগন্যাল পাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে পুকুরের পাড় বাঁধিয়ে দেওয়া, মানে এর চেয়ে চরম অবৈজ্ঞানিক আর কিছু হতে পারে না। এটা আমি নয়, স্বয়ং মহামান্য হাইকোর্ট বলছে। হাইকোর্ট কয়েকটা পুকুরকে এরকম বাঁধানাকে আবার ভাঙতে বলেছে। সুতরাং এটা আমার কিছু আর বলার নেই এখানে। কারণ হচ্ছে যে এবার কারণগুলো যদি জানতে চাওয়া হয় যে পুকুরে পাড় বাঁধালে কি কি ক্ষতি হবে, প্রথম ক্ষতি হচ্ছে যে পুকুরের এই যে আশপাশে বললাম যে আমরা ছোটবেলাতে যাদের গ্রামে বাড়ি, এই যে কাঁকড়া ধরতে যেতাম, কাঁকড়া কোথায় থাকে? কাঁকড়া পুকুরের জলের ভেতরে থাকে না, পুকুরের এই যে পাড়ে ছোট ছোট গর্ত আছে সেইগুলোতে হচ্ছে কাঁকড়া থাকে। এই ধরনের যে জীবগুলো আছে, আরো হচ্ছে যে হ্যাঁ এই ধরনের জীবগুলো হচ্ছে যে কি হয় না, পাড়েতেই হচ্ছে থাকে, এবং পাড়ের সঙ্গে জলের যে
হ্যাঁ, গেঁড়ি গুগলি তবুও বটমে থাকতে পারে, কিন্তু এই ধরনের যে প্রাণী বলছি এরা কিন্তু কিছু ধরনের মাছও আছে, সোয়াম্প নীল আছে, আমরা যেটাকে কুঁচে বলি, এরাও কিন্তু হচ্ছে এই পাড়াতেই থাকে, তাহলে এরা কি হচ্ছে সম্পূর্ণ মারা যাবে। এবং আরো যেটা বললাম যে পুকুর যে নেচার স্কিডনি, কেন না পুকুরের আশপাশের জলটা হচ্ছে কি হয় না মাটির সঙ্গে ধুয়ে হচ্ছে জলে যায় বলি, পুকুরের পাড় বাঁধিয়ে দিলে সেটা তো আর সম্ভব হচ্ছে না, তাহলে কি হচ্ছে আশপাশের পরিবেশের থেকে ওটাকে সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ওটা পরিবেশের আর কাজে আগের মতো সার্ভ করতে পারবে না। তাই দুটো প্রধান কারণ আমার মনে হয়, যে এক হচ্ছে পুকুর পাড়ে প্রচুর জীব থাকে, কেঁচো, কাঁকড়া, এই ধরনের যারা মাটিতে থাকে ওদের জলের সংস্পর্শে, অনেক গাছ আছে যাদের হচ্ছে মাটি প্রয়োজন হয় আবার জলও প্রয়োজন হয়, মানে যেটাকে অ্যাম্ফিবিয়াস প্ল্যান্ট বলা হয়, তারা কিন্তু সম্পূর্ণভাবে কি হবে না পুকুরের পাশ থেকে মানে পুকুর থেকে হারিয়ে যাবে, এবং হারিয়ে যাওয়ার মানেই হচ্ছে পুকুরের যে সিস্টেম আছে সেটা বিঘ্নিত হবে। ঠিকই বলেছো। আর সঙ্গে সঙ্গে যদি গাছপালা কেটে সেখানে একটা বাগান তৈরি করে দেওয়া হয়, তাহলেও পুকুরের যে মাটি ধারণ ক্ষমতা, মানে মাটিকে ধরে রাখার যে ক্ষমতা, সেটাও কিন্তু আস্তে আস্তে বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ পুকুরকে বাঁধিয়ে দেওয়া এবং সেই সঙ্গে সৌন্দর্যায়নের নামে চারপাশে রেলিং দিয়ে ঘিরে দেওয়া, এটার ফলে কি হচ্ছে, ওই যে বড় গাছ কেটে দিয়ে সুন্দর করে বাগান করে দিলে সেই বাগান কিন্তু পুকুরের মাটিকে ধরে রাখতে পারবে না। এটা একটা বড় সমস্যা আমাদের ক্ষেত্রে, এটা আমাদের বুঝতে হবে। এবং এবার আমি স্যার একটা প্রশ্ন করবো, সেই প্রশ্নটা মানে আমাদের সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ যেহেতু আমরা করি আমাদের পরিবেশ আন্দোলন বা যে কোনো কারণে, সেখান থেকে আমার এই প্রশ্নটা মাথায় আসে। মানে আমি এটা সব জায়গাতেই যারা পরিবেশ নিয়ে কাজ করি আমরা সবাই এই প্রশ্নটার মুখোমুখি হতে হয় আমাদের। সেটা হচ্ছে এই যে এখন কোভিড হয়েছে, কোভিডের ফলে এই যে মানুষ মারা যাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি, ফলে মানুষ খুব সচেতন হয়েছে, মানুষ মাস্ক পরছে, স্যানিটাইজার ব্যবহার করছে, মানে একদম সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে, মানে খুব সচেতন হয়েছে মানে চোখের সামনে মৃত্যু মিছিল দেখে। কিন্তু সৌরভ এটা খুব ভালো বলতে পারবে যে এই যে আমরা পুকুরকে ধীরে ধীরে আমরা বুঝিয়ে ফেলছি বা নোংরা করছি বা এই যে আলাদা করে দিচ্ছি প্রকৃতির থেকে, নানাভাবে যে আমরা পুকুরকে যে ক্ষতি করছি। মানে আমরা যদি আমি যদি বৃক্ষই ধরি, মানে আমার কিডনিটাকেই ধরি, আমি রোজ যদি জল না খেয়ে তা অবহেলা করে আমি যদি আমার কিডনিটাকে ধীরে ধীরে অবহেলা করি, তাহলে আমার কিডনিটা ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। এবার কিডনি খারাপ হওয়ার মানে হচ্ছে আমার শরীর খারাপ হয়ে যাবে, মানে এমন অবস্থা যে আমার মৃত্যু ঘটতে পারে। তো আমি সেই জায়গাটায় বলছি, মানে কোভিড নয়, সরাসরি মৃত্যু চোখের সামনে দেখে আমরা সচেতন হয়ে যাচ্ছি, কিন্তু একটা পুকুরের ধীরে ধীরে ক্ষতি হয়ে যায়। মানে আমার বাড়ির পাশেই যে পুকুরটা আছে সেটা যদি ধীরে ধীরে আমরা তাকে যদি এইভাবে দূষণ করি, নোংরা করে দিই, এইভাবে করে দিই, তাহলে সেটা ধীরে ধীরে আমার শরীরকে প্রভাব ফেলবে। আমাকে এটা বলো সৌরভ দা, যে মানুষের প্রভাব মানুষের কাছে, মানুষকে বেঁচে থাকার জন্য, মানে মানুষকে এটা বোঝাও যে মানে কেন আমাদের ইমিডিয়েট মানে পুকুরের প্রতি আমাদের নজরটা ঘোরাতে হবে। মানে আমরা শুধু আলোচনা শুনলাম, শুনে খুব ভালো আলোচনা হলো, হেভি তথ্য পেলাম, তা নয়, মানে আমাদের কাজটা করতে হবে। আমাদের দ্রুত আমাদের বাড়ির পাশের পুকুরটাকে আমরা কিভাবে কেন মানে পরিষ্কার করা বা সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করলে আমাদের নিজেদের কতটা উপকার হবে, এই ব্যাপারটা তুমি আমাদের একটু স্পষ্ট করে বুঝিয়ে দাও, কারণ এটা দরকার জানা। আমারও খুব বড় প্রশ্ন। দেখো, এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে মানে কোনো কিছু অসুবিধা হলে বা কোনো কিছুর যদি এফেক্ট বলো, দু ধরনের এফেক্ট থাকে, একটা শর্ট টার্ম এফেক্ট, একটা লং টার্ম এফেক্ট। এখন তুমি হচ্ছে আমাকে শর্ট টার্ম এফেক্টটা জানতে চেয়েছো, যে কারণ মানুষ তাড়াতাড়ি ভুলে যায়, তৎক্ষণাৎ কি হবে আমরা বললাম এক মাস পরে সেই জায়গাটাতে আমরা বেশিরভাগ আলোচনাটাই যদিও করেছি লং টার্ম এফেক্ট নিয়ে, ঠিক আছে। এবার যদি শর্ট টার্ম এফেক্ট বলো, তা আমি এই তো প্রথমেই এক্ষুনি বললাম যে আনন্দবাজারে একদিন বেরিয়েছিল, তুমি খেয়াল করবে যে হাওড়া জেলায় পানীয় জলের অভাব ঘটছে, এটা সবাই পড়েছিলাম। তা এটা কেন? এই একটাই কারণ হচ্ছে যে পুকুর বা এই ধরনের নয়াঞ্জলিকে আমরা বুঝি ফেলছি। হ্যাঁ, একটা নদী, আমাদের এত নদী আছে, সেগুলো শুধু তারা জলকে কিন্তু সমুদ্রে নিয়ে চলে যায়, পুকুরই কিন্তু স্টোর করতে পারে। তাহলে এই যে পানীয় জলের যে সমস্যা খুব তাড়াতাড়ি হচ্ছে শুরু হবে, ঠিক আছে। এবং তখনই কি হবে, প্রশাসনকে দায়ী করা হবে যে প্রশাসন পানীয় জল দিতে পারছে না, তাই তো। তো এইটা হচ্ছে এটা প্রথম শর্ট টার্ম যে এফেক্ট যেটা পড়বে সেটা হচ্ছে পানীয় জলের হচ্ছে অভাব ঘটবে। দ্বিতীয় হচ্ছে যে তুমি আমি এটা সবসময় সব জায়গাতেই বলে থাকি যে
এই যে বলছিলাম যে ফড়িং বা এই ধরনের যে জীবগুলো পুকুরের সঙ্গে রিলেটেড, তারা যদি অচিরেই হারিয়ে যায়, সেখানে যে চেনটা যে ব্রেক হবে, সেখানে তার ফলে কি ঘটবে আমরা জানিনি। কোনো হতে পারে এমন কোনো ক্ষতিকর পোকা, যেমন তুমি এই এক্সাম্পলটা বৈদ্যবাড়িতে কিছুদিন আগে বাড়িতে একটা অজানা পোকার কামড়ে মারা গিয়েছিল। একদম, হ্যাঁ। হতে পারে যে এই অজানা পোকাটাকে হয়তো ফড়িং খেয়ে নেয়, হ্যাঁ, ফড়িং এর যদি অভাব ঘটে তখন সেই পোকাটার বৃদ্ধি ঘটবে। তো এইরকম একটা অজানা কোনো আমরা শত্রুর মুখোমুখি হতে পারি, যেটা হচ্ছে পুকুরের সঙ্গে যারা রিলেটেড ছিল সেই চেনটাকে আমরা ব্রেক করেছি। আর যে বিভিন্ন চর্ম রোগ আছে, যে পুকুর যদি এটা যদি বুঝিয়ে ফেলা না দূষণের সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে যে চর্মরোগের শিকার তো ঘটছে। আমাদের তো প্রচুর হাওড়া জেলা থেকে রিপোর্ট আছে। তো আমি এইটাই বলতে চাই যে শর্ট টার্ম এফেক্ট আমি ঠিক মতো মানে এটা তৈরি হয়নি। হ্যাঁ, মানে এটা একটু তৈরি হতে হবে। খুব ভালো প্রশ্ন, যে মানুষকে সহজে হিট করতে গেলে শর্ট টার্ম এফেক্ট কি হতে পারে। আমার মাথায় এই মুহূর্তে এটাই আসছে যে পানীয় জলের একটা বড় ধরনের অভাব ঘটবে পুকুরের জন্য, কারণ গ্রাউন্ড রিচার্জ কোনো মতেই সম্ভব নয়। এমনিতেই আমাদের কি হয়েছে, উঠোন ফুটনও সব বাঁধানো হয়ে গেছে। আমাদের উঠোন শহরের দিকে পুকুর, এই যে পুকুরগুলো মানে নোংরা ফেলে একদম বন্ধ করে দেওয়া হচ্ছে, এর ফলে যে এই যে শহরের দিকে মানে ম্যালেরিয়া ডেঙ্গুর যে প্রভাব, এটার সঙ্গে পুকুরের সম্পর্ক আছে তো নিশ্চয়ই? হ্যাঁ, খুবই সম্পর্ক আছে। কারণ ম্যালেরিয়ার যে ধরো যদি যে ফড়িং গুলো বললাম, ফড়িং হচ্ছে প্রচুর হচ্ছে কি হয় না, ওই যে ফড়িং এর যে লার্ভা, ওরা হচ্ছে শুধু ফড়িং বলছি বলে ফড়িং নয়, ফড়িং এর লার্ভা, হ্যাঁ লার্ভা, ওরা কিন্তু হচ্ছে মশার মশার যে ডিম আছে ওটাকে খায়। ঠিক আছে, বা যদি ধরো তেচোকা গাপ্পি যেগুলো মশা মারতে ইউজ করা হয়, ওরাও তো এতদিন ধরে আমরা তো পড়ে আসছি মশার লার্ভা খায়। তারা কি হবে তাহলে, তারা যদি শেষ হয়ে যায় মশার সংখ্যা অবশ্যই বাড়বে। তবে একটা জিনিসই মাথায় রাখতে হবে, যে ম্যালেরিয়া সরাসরি হয়তো সম্পর্ক নাও থাকতে পারে, কারণ ম্যালেরিয়া ফ্রেশ ওয়াটারে ডিম পারে, কিন্তু পরোক্ষভাবে অবশ্যই রিলেটেড হবে। আর এই প্রসঙ্গ থেকে দুটো কথা আমি বলে রাখছি, যে হয়তো আমাদের এই কম সময়ের যে আলোচনা, তাতে সম্ভব হচ্ছে না আলোচনা করা। তোমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করছো, যে পুকুরের উপরে জাল দেয়া, ওটা ওই প্রসঙ্গে তো যাওয়া হয়নি, ওই প্রসঙ্গে আমরা যেতে পারিনি। আর আরেকটা হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে পুকুরে যে হাইড্রোলজি, ওইটাও হচ্ছে খুব একটা বড় সাবজেক্ট, ওটাও আমরা যেতে পারিনি। আচ্ছা, এইটা বলতে গিয়ে মনে পড়ে গেল, বাবু একটাই কথা বলছি, ওই তপন বাবু দুটো প্রশ্ন পাঠিয়েছিলেন। হ্যাঁ, তপন বাবু আমাদের লাইভে দেখতে পাচ্ছেন না কোনোভাবে, মানে উনি বুঝতে পারছেন না যে কিভাবে দেখতে হবে। ওনাকে আমি বলেছি যে আমি পরে ওটাকে পাঠিয়ে দেবো ওনাকে হোয়াটসঅ্যাপে। তপন কর বাবুকে মনে হচ্ছে তোমাকে লিখে পাঠাতে হবে, কারণ উনি একটু কানে তো মানে বলে আমি ওনাকে পাঠাবো। হ্যাঁ, তো উনি যে প্রশ্নটা মানে করেছিলেন, সেটা ঠিক উত্তর মানে কি দেবো, যে গোসাপ একটা পুকুরে তো থাকবেই, তাকে আমরা বিতরণ করতে যাব কেন? আমাদের খুব ভাগ্য ভালো যে আমরা এমন একটা জেলায় থাকি যেখানে প্রচুর পরিমাণে গোসাপ আছে, এবং গোসাপের যে 3টে ভ্যারাইটি মানে প্রজাতি আছে, সেই 3টে প্রজাতি আমাদের এখানে আছে। এবং গোসাপ হচ্ছে একটা হায়ার অর্ডারের প্রিডেটর, মানে হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক পুকুরে। তাকে আমি যদি ইরাডিকেট করি, তাকে যদি সরিয়ে দিই, পুরো চেনটাই তো ব্রেক করবে। তাকে কোনোভাবেই সরানো মানে যা তো মাথায় আসাই উচিত নয়, যা করাও যায় না, কারণ সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ অ্যাক্টে আছে আমাদের, এগুলো শিডিউল অ্যানিমেল। তাকে কেন সরাতে যাবো আমরা? আর সরানো যায়ও না এইভাবে, আমরা পুকুরের গোসাপকে সরাতে পারি না, এটা ওয়াইল্ড লাইফ অ্যাক্ট বলছে। আর যদি আমাদেরকে নিজেদেরকে বলা হয়, তাহলে এটা পুকুরের বাস্তুতন্ত্রের অংশ, যেহেতু সেটাকে কখনোই সরানো মানে উচিত নয়, কারণ তাদের অনেক হচ্ছে উপকার আছে পুকুরের পর। তো স্যারকে তুমি এটা একটু বুঝিয়ে বলো যে গোসাপের অনেক। আমি এবার সৌরভ, আমি একটু সায়নের কাছে চলে যাব, তার আগে আমি একটা ছোট কথা বলে নিই, সকলের উপকারার্থে এবং সকলের জ্ঞাতে, পুকুর কিন্তু সমস্ত প্রাণীদেরই জল খাওয়ার একটা জায়গা।
সে কাঠবেড়ালি বলো বা ইয়ে ছোট ছোট প্রাণী বলো বা কুকুর, আমি কুকুর বলো বা অনেক রকমের প্রাণী আছে যারা কিন্তু পুকুরে জল খায়, সেটা আমাদের জ্ঞানত বা অজ্ঞানত। হয়তো দুপুরবেলার দিকে হয়তো বা রাতের দিকে অনেক প্রাণী কিন্তু পুকুরে জলও খায়। আচ্ছা, এবার আমি সায়নের কাছে যাব। সায়ন, যেহেতু তোমরা সরাসরি একেবারে পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত এবং মাঠে ঘাটে গিয়ে কাজ করছো, তো পুকুর সংক্রান্ত কি সব অসুবিধা তোমরা ফেস করছো সেটা একটু সংক্ষেপে যদি আলোচনা করো। তো প্রথম সমস্যাটাই তো জাল নিয়ে, যেটা স্যার বলছিলেন, সৌরভদা বলছিল, যেটা জালের বিষয়টা এখন মানে মারাত্মক আকার ধারণ করেছে গ্রামীণ হাওড়াতে এবং শহরের দিকেও দেখতে পাচ্ছি। মানে এটা শুধু হাওড়া জেলা কি না অন্য জেলাতেও আছে? অন্য জেলাতেও আছে, আমরা হাওড়া জেলাটা বেশি দেখছি। তাই মানে মাছ চাষিদের কাছে এখন প্রধান বক্তব্য, আমরা একদম মাছ চাষিদের সঙ্গে বসেছিলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। এখানে এই এই মানে আমাদের লাইভে যারা কমেন্ট করছে তাদের মধ্যে একজন মাছ চাষি পরিবারেরও লোকজন আছে, আমি তার নামটা বলছি না। তো মাছ চাষিদের সঙ্গে যখন ইন্টারাকশন করছি আমি প্রদীপ দা সব গিয়েছিলাম, তো তাদের বক্তব্য হচ্ছে পুকুরে আমরা যে মাছ ফেলছি, মাছের যে চারা ফেলছি, মানে বেশিটাই খেয়ে নিচ্ছে পাখিতে। এবং তাদের মানে আমি তার পরিসংখ্যান জানি না, তারা কোনো কিভাবে পরিসংখ্যান দেবে, তো তাদের বক্তব্য হচ্ছে আমাদের বিশাল ক্ষতি হচ্ছে। সেই কারণে এখন তাদের বক্তব্য প্রচুর ক্ষতি হচ্ছে আমাদের, এবং সেই কারণে আমাদের আর কোনো রাস্তা নেই। আমাদের যদি বেঁচে থাকতে হয়, আমাদের যদি চাষকে কন্টিনিউ করতে হয়, কারণ তারা অনেক টাকা দিয়ে পুকুরকে জমা নেন, ফলে তাদেরকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে পুকুরে জাল দিতেই হবে। এখন তাদেরকে আমরা এটা বোঝাচ্ছি যে পুকুরে জাল আপনি দিতেই পারেন, তাতে আমরা বাধা দিতে পারি না, কিন্তু সেই পুকুরে যখন বিভিন্ন বন্যপ্রাণী মারা যাচ্ছে, সাপ পাখি থেকে আটকে যাচ্ছে, মারাও যাচ্ছে, প্রচুর মারা যাচ্ছে। আমরা বিশেষ করে রাস্তার ধারে যেগুলো আমরা যাওয়ার পথে দেখতে পাই, সেখানের থেকেও বেশি মারা যাচ্ছে একটু ভেতরের দিকের পুকুরে, যেখানে চারপাশে জলা জঙ্গল আছে, সেইখানে কিন্তু সেখানেও জাল দিয়ে দিয়েছে এবং সেখানে পুকুরে মানে মানুষ যাচ্ছে না, কম যাচ্ছে, ফলে আমরা জানতেও পারছি না, খবরও আসছে না আমাদের কাছে। হ্যাঁ, মানে এত পশু পাখি মানে পাখিরা বিশেষ করে মারা যাচ্ছে। তো সেইটা যখন হচ্ছে তখন আমরা তাকে বলছি যে এটা তো আপনি বেআইনি কাজ করছেন, আপনার তো জাল সিজ করবো আমরা। তো তখন বন দপ্তর সিজও করছে অনেক, তো এইভাবে হচ্ছে, আমরা খুলেও দিচ্ছি অনেক জায়গাতে। কিন্তু তাও বলবো আমি যে প্রচুর জায়গায় কিন্তু জালের সমস্যাটা কিন্তু মারাত্মক। মানে এটা মানে আমরা বোঝাতেই পারছি না কোনোভাবে জেলেদেরকে যে কিভাবে মাছ মানে জালটাকে খোলার মানে বাদ দিয়ে চাষটা করবে তারা। আমার মনে হয় এটা একটা বিকল্প অর্থনৈতিক পরিকাঠামো, একটা ছক তৈরি করে জেলেদেরকে বোঝানোটা দরকার আছে। সেটা যদি আমরা এই লাইভের থ্রু দিয়ে আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে এই সমস্যাটার জন্য যদি প্রশাসন এগিয়ে আসেন এবং সুরাহা কিছু করেন। এবং এর সঙ্গে অনেক রকম বিষয় জড়িত আছে স্যার, মানে পুকুরগুলো অনেক জায়গাতেই পুকুরের সঙ্গে বিরাট অর্থনীতি জড়িত আছে, টাকা পয়সার ব্যাপার আছে, এবং সেখানে সব ভুঁইফোড় মানুষজন, প্রভাবশালী মানুষজন, সকল রাজনৈতিক প্রভাবশালী মানুষজনও আছে। ফলে এই প্রশাসন কতটা সদ্ভাব রেখে কাজ করবে মানে সেটা আমরাও দেখেছি, মানে অনেক জায়গাতেই সমস্যা আসছে। আমরা আবেদনটা জানাই, আমাদের আবেদনটা করছি, আমরা তো রেগুলার আবেদন করছি। বন দপ্তরকে বলা হয়েছে বারবার যে আপনারা এসে এই ব্যাপারগুলো ডিল করুন, কারণ আমাদের পক্ষে অনেক সময় সমস্যা হয়ে যাচ্ছে। তো এই জালের সমস্যাটা একটা বড় সমস্যা। আর 2 নম্বর যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে প্লাস্টিক এবং থার্মোকলের যে আবর্জনা সেটা ফেলা, মানে এটা আমরা জানি না কিভাবে এটা সমাধান হবে। সৌরভদা একটু ভালো বলতে পারে, মানে আমরা এগুলোকে মানে ব্যবহার তো ছাড়তে পারছি না, মানে এটা আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে গেছে প্লাস্টিকটা বিশেষ করে। একে তো আমরা ব্যবহারটা ছাড়াতে পারছি না বা ছাড়তেও পারছি না আমরা। তো এটা ব্যবহার নয় করলাম, কিন্তু তারপরে সেটার ফেলাটা যেখানে সেখানে ফেলে দেওয়া, বিশেষ করে পুকুরে ফেলে দেওয়াটা খুব সহজ একটা সলিউশন তাদের কাছে। এটাকে কিভাবে বিকল্প ভাবে করা যাবে এর দিশা নির্দেশ মানে অনেকের কাছেই নেই, বা অনেকে সব জেনেও কিন্তু তারা এটা থেকে বেরোতে পারছে না। এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, যেটা তুমিও বলছিলে, যেটা আমাদের একটা কালচারের মধ্যে পড়ে গেছে, মানে কিভাবে আমরা জানি না কিভাবে ঠিক করতে হবে। এই সমস্যাগুলোই মূলত পুকুরে আছে আর কি। মানে এটা একটা মানে আমাদের কাছে একটা চরম সমস্যার জায়গায় চলে এসেছে, যেটাকে আমি একটা প্রশ্ন করি। শহরের ব্যাপারটা স্যার আপনি একটু বলুন, শহরের দূষণের ব্যাপারটা। শহরের যে দূষণ সেটা তো আমরা সকলেই জানি যে শহরে পুকুরের যে শহরের প্রথম কথা, শহরে পুকুরের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের আগুন নেভানোর যে একটা জায়গা সেটা হচ্ছে পুকুর, মানে জল। এবং শহরাঞ্চলে যেহেতু প্রচুর পরিমাণে বহুতল উঠছে,
সেইগুলো পুকুর বুঝিয়ে বেশিটা বহুদল উঠছে, যদিও পুকুর বোঝানো আইন করেই বন্ধ করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও পুকুর বুঝিয়ে বহুদল উঠছে বহু জায়গাতে, এবং পুকুরের সংখ্যা অনেক কমে গেছে, প্রচুর কমে গেছে। তো যাই হোক, তো মানুষকে সচেতন হতে হবে এবং ভাবতে হবে যে এমন একটা জায়গা আছে, অর্থাৎ একটা দীর্ঘ রাস্তা, ধরা যাক 3-4 কিলোমিটার ধরে যদি আমরা ঘুরি, মানে দেখি, তাহলে 3-4 কিলোমিটার ব্যাপী একটা এলাকাতে কিন্তু কোনোই পুকুর নেই কাছাকাছি। অর্থাৎ দমকল যদি আসে কোনো কারণে, তাহলে দমকলের গাড়িটাই শুধু ভরসা হবে, আশেপাশের অঞ্চলে কোনো পুকুর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম একটা বড় সমস্যা শহরাঞ্চলে রয়েছে। তো যাই হোক, এইসব সমস্যাগুলো তো আমরা নিজেরা আলোচনা করে মেটাতে পারবো না, এগুলো প্রশাসনিক হস্তক্ষেপ, আইন, আদালত ইত্যাদি নানা রকম ব্যবস্থা রয়েছে, সেটা প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে। আর আমরা তো অনেকটা আলোচনা করলাম, আবার একদিন আমরা এটা নিয়ে বসবো, দরকার হলে পুকুরের আরো অন্যান্য দিক বা কিছু যাওয়া যাবে। তবে আমার খুব ভালো লাগলো আজকে যে আমাদের এই আলোচনায় অনেক দর্শক অংশগ্রহণ করেছেন এবং অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আমরা আশা করছি যে তারা আমাদের সঙ্গে থাকুন এবং ভবিষ্যতে আমরা এই বিষয় নিয়ে আবার আসবো। মানে ভাববেন না যে চিন্ময়ী একটা প্রশ্ন করেছে, হ্যাঁ, মানে কুঁচে কি মাছ কিনা। হ্যাঁ হ্যাঁ, কুঁচে কি মাছ, হ্যাঁ, মানে কুঁচে বা বাগনানের দিকে অনেক জায়গায় এটাকে আলাদা নামও বলা হয়, অবশ্যই মাছ। এটা হচ্ছে এক ধরনের ইল, সোয়াম্প ইল বলা হয়, মানে যারা এইরকম একটু অল্প জলেতে থাকে, সেই জলে থাকা এক ধরনের ইল মাছ। ঠিক আছে, আমরা সাধারণত সামুদ্রিক ইল মাছের কথা জানি, কিন্তু এই কুঁচে হচ্ছে আমাদের আশেপাশে থাকা এক ধরনের ইল মাছ। অজয় বাবু একটা প্রশ্ন করেছে, হ্যাঁ, কৃষি জমিতে পুকুর কাটা কি বলে আইনি, মানে কৃষি জমিতে কি পুকুর কাটা যায়? এটা আইনের ব্যাপারটা আমাদের দেখতে হবে একটু খুঁজে। আইনের ব্যাপারটা এটা স্যার আমরা ঠিক বলতে পারছি না যে কৃষি জমিতে পুকুর কাটা যায় না, আর যায় কিনা আমরা বলতে পারবো না। মানে ল্যান্ড আইনের ব্যাপার, মানে ভূমি রাজস্বর ব্যাপার, সেখানে আমার ঠিক জানা নেই যে এটা করা যায়। তবে তোমার একটা বিকল্প পদ্ধতির কথা বলেছে যে জেলেরা ব্যবহার করছে এখন, সেটা হচ্ছে পুকুরের মধ্যে এখন প্যাঁকাটি পুঁতে, মানে ইন্ডিকেশন দেওয়া পাখি চলে যায় আর কি। তো খুব অল্প কয়েকটা পুকুরে হয়েছে, আরো অনেক বিকল্প, অনেক চাষি যারা সচেতন চাষি তারা আরো অন্যান্য বিকল্প ব্যবহার করছে। রঙিন সুতো বাঁধছে পুকুরে, এবং জাল আকারে নয়, একটা রোতে, মানে বাঁধ, যাতে কোনোভাবে পাখি পড়লে আটকে না যায়, এবং বড় বড় ফাঁকা করছে যাতে পাখিদের পক্ষে। এরকম অনেক সচেতন চাষিরাও আছে যারা করছে, কিন্তু মানে এটা সংখ্যাটা কিন্তু খুব কম, মানে বেশিটাই কিন্তু ওই ফিনফিনে জাল, সেটা কিন্তু আছে। এবং মানে আমাদের এটা গোটা উদং গ্রামকে তো আমরা সমীক্ষা করেও দেখেছি, এছাড়াও আমাদের তো গ্রামে ঘুরতে এবং দেখেছি, মানে এটা ম্যাক্সিমাম গ্রামেতেই কিন্তু সমস্যা, যে বেশিরভাগ অংশটাতেই ওই জাল কিন্তু আছে, এবং সেটাই একটা বিরাট বিপদের। আমাদের রোজই তো খবর আসছে, জালেতে পেঁচা পড়েছে, জালেতে বক পড়েছে, জালেতে গোসাপ পর্যন্ত আটকে গেছে, এরকম ঘটনা প্রচুর ঘটছে। এবং সৌরভ, দুজনকে একটা কথা বলি তোমাদের, যে এই আলোচনা করতে হবে যে মানুষ দেশের দাস, অর্থাৎ দশকের পর্যন্ত কোনো রীতি না, যদি বা ছিল সেটা ছিল স্টিলের টিফিন বাক্স। জল কোনো রীতিও ছিল না, প্রশ্ন ওয়াটার বটল ছিল তখনকার দিন। জলের গাড়িতে থাকতো, জ্বালা থাকতো, মাটির জ্বালা। এবার যখন আস্তে আস্তে পরিবর্তন আসতে আরম্ভ, এবং পরিবর্তনের দিয়ে ঢেউ বা ধাক্কা, আজকে ফোন, আমরা এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছি, মোবাইল ফোন আমরা কিন্তু ছাড়াতে পারবো। ফুলের শহর এলাকা জাল মুক্ত। উনি, হ্যাঁ, এবং সমস্ত শ্রোতা বন্ধু দর্শক আমাদের, আমি আন্তরিক ভাবে আপনার এবং শ্রদ্ধা জানাচ্ছি যে আপনারা মন দিয়ে শুনেন। আমার শেষকালে আমাদের একটা হবে যে মানুষ হচ্ছে অভ্যাস, মানুষ দেখে যে কোন মানুষের ঢল চলছে। কিছু ব্যক্তি মানুষ নিশ্চয়ই আছেন তাদের জন্য টিকে আছে, বেশিরভাগ মানুষ অভ্যেসের দাস একটা। আমরা যখন ছোটবেলায় দেখেছি আমাদের ব্যাগে বাজার করতো, মাছের ব্যাগ থাকতো, কাপড়ের ব্যাগে চলি আমরা দেখেছি। যেই মুহূর্তে চলে এলো তখন এমন একটা অবস্থা দাঁড়িয়ে, তখন আর একটা বিকল্প আসছে, ততদিন পর্যন্ত সম্ভবত একে যাবে।
এবং পরিবেশ ক্ষতি হচ্ছে, সেটা চলে যাচ্ছে যে মানুষের জীবন হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে। ক্ষেত্রেও ঠিক একই কথা, সেইভাবে ব্যবহার ঠিক মতন হচ্ছে না। যদিও আমি একেবারে নিঃস্ববাদী এবং নেশার কথা দিয়ে শেষ করবো না, তার কারণ সায়ন বা সৌরভের নিশ্চয়ই মনে আছে যে যখন ঋষিকুড়ি বলে একটা গ্রামে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যেখানে পুকুরের জল মানুষ সরাসরি ব্যবহার করছে, অত্যন্ত হয়েছিল। সেই একটা পরিচ্ছন্ন নির্মল গ্রামের তথ্য এসে পার, এবং সেখানে জলভাবে বাড়ি মানে আর কি ট্যাঙ্কে তুলে ওপরে জল ব্যবহার হিসেবে নয় চান বা অন্যান্য ক্ষেত্রে। সুতরাং কোনো পর্যন্ত আমরা সেই গ্রাম অনেক পরিষ্কার এবং অত্যন্ত ভালো পুকুরকে সবাই সম্মান দিচ্ছে, বাঁধানো আছে, কিন্তু মাত্র একটা পাড় আছে। হ্যাঁ, তো যাই হোক, আমি এইটা দিয়ে আলোচনাটা শেষ। সায়ন একেবারে নৈরাশ্যবাদী হতে এখনো পর্যন্ত অনেক ভালো মানুষ আছে। অজয় কথা দিয়ে শেষ করছি, আলোচনা অত্যন্ত হয়েছে। আরো অবস্থা নিয়ে আলোচনা অনুরোধ জানাচ্ছি সবাইকে। তো এখানে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের আলোচনা সায়নকে বলবো এখানে আমরা শেষ করে দিতে। সৌরভদার যদি কিছু কনক্লুশনে কিছু বলেন। হ্যাঁ, সৌরভ আজকের অনুষ্ঠানের কনক্লুশনে সৌরভদা। সৌরভের কানেকশনে একটু গন্ডগোল হচ্ছে। হ্যাঁ সৌরভদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শেষের কথা তোমার কি বল সৌরভদা? শুনতে পাচ্ছ? সৌরভ শুনতে পাচ্ছে না সৌরভ। তুমি কোনোভাবে মিউট করে ফেলেছো কিনা দেখো। হ্যাঁ, এইবার বলো সৌরভ দা, বলো। সৌরভ দা, কোনো কারণে মনে হয় শোনা যাচ্ছে না সৌরভ দা। কানেকশন হচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? একটু সমস্যা। সৌরভ দা, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ সৌরভ দা? খুব কমে গেল। আমরা 1 ঘন্টা 26, তুমি বলো, প্রায় 27 মিনিট আলোচনা করলাম এটা। তবে আমরা তুমি কনক্লুশনে কিছু বলবে সৌরভ দা? সৌরভ, শুনতে পাচ্ছ? আমার মনে হয় কোনো সমস্যা হচ্ছে। হচ্ছে যাই হোক, আমরা সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা প্রায় 1.5 ঘন্টা আলোচনা করে ফেললাম। অত্যন্ত অত্যন্ত ইনফরমেটিভ একটা আলোচনা হয়েছে, এবং সেটা আমাদের সৌরভ দা লিখেছে আমাকে যে সিরিয়াসলি শুনতে পাচ্ছি না। তো আমি যাই হোক, তো আমরা অনুষ্ঠানটা শেষ করব এটুকু বলার জন্যই যে আমরা কিন্তু বুঝলাম আজকে, যারা জানি না বা যারা বুঝিনি বা বুঝেও বুঝিনি, সেই সমস্ত মানুষজন যারা সচেতন হয়েও সচেতন হইনি আমরা, তো সেই সমস্ত মানুষের কাছে আমাদের কাছে এটাই বলার যে আমরা কিন্তু এটুকু বুঝলাম যে সত্যি আমাদের মানুষের শরীরের যেরকম একটা কিডনির যেরকম ভূমিকা, সেই রকমই কিন্তু ভূমিকা হচ্ছে আমাদের এই পুকুর বা জলাশয়ের। তো আমরা যদি আজকে এই আলোচনা থেকে জিসটা নিয়ে, সৌরভদা শুনতে পাচ্ছ? সৌরভ শুনতে পাচ্ছ কি? শুনতে পাচ্ছে, কিন্তু সৌরভদার কথা আমরা শুনতে পাচ্ছি না। কানেকশনে একটা কোথাও প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক সমস্যা আছে। তোমার কথা আমরা শুনতে পাচ্ছি। বলো 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 সৌরভ। শুনতে পাচ্ছি না, সৌরভদার কথা শুনতে পাচ্ছি না। না, কিছু প্রবলেম হচ্ছে। এবার শোনেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছি তুমি কনক্লুশনে, আজকের আলোচনার কনক্লুশনে কিছু যদি বলো তাহলে ভালো হয় আর কি। হ্যাঁ, একবার শেষ লগ্নে চলে এসেছি, যদি কনক্লুশনে কনক্লুশনে এটাই বলবো যে পুকুর একটা বিরাট সাবজেক্ট। আমরা হয়তো তার মানে ক্ষুদ্র অংশ ছুঁয়ে যেতে পারলাম। এই বিষয়ে ভবিষ্যতে আরো আলোচনা হলেই ভালো হয়, তবে আমরা অনেক আরো কিছু দিকে যেতে পারি। হ্যাঁ, আবার আলোচনা হবে। অনেক ধন্যবাদ সৌরভ। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা অনুষ্ঠান শেষ করছি এটুকুই বলে যে যদি আমরা ভেবে থাকি যে পুকুর আমাদের মানুষের বৃক্ক বা কিডনির মতো যদি পুকুরের গুরুত্ব আমাদের জীবনে হয়, তাহলে আমাদের বেঁচে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা জলাশয়, কতটা গুরুত্বপূর্ণ একটা পুকুর, আমার বাড়ির পাশে থাকা পুকুর বা একটা জলাশয়,
ফলে সেই 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 অঙ্গটা আমরা কিডনিকে যেভাবে ভালো রাখার জন্য আমরা যা যা যত্ন নিই, আমরা জল খাই, আমরা তার কোনো সমস্যা হলে তাকে যেমন ওষুধ দিয়ে ঠিক করি, সেই রকম ভাবেই আমাদের পুকুরটাকেও আমাদের জীবনের বেঁচে থাকার একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখতে হবে, আমাদেরকে ভাবতে হবে। এবং আমরা নিজেরা সবাই সচেতন, এখন আমাদের কাছে ইনফরমেশন খুব সহজে চলে আসে। তো আমরা যদি সচেতনতাটাকে সক্রিয়তায় পরিবর্তন করে আমরা যদি আমাদের এলাকার পুকুরগুলো, এলাকার জলাভূমিগুলোকে ভালো রাখি, এবং কোথাও যদি বেআইনিভাবে পুকুর বুঝিয়ে ফেলার চেষ্টা হয়, তার বিরুদ্ধে আমরা যদি আজকে যদি রুখে না দাঁড়াই, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের ছেলে মেয়েদের জন্য কিন্তু আমরা একটা বিপদ ডেকে আনছি। যেটা স্যারও বলছিলেন যে যদি একটা বাড়ির পাশে আগুন লেগে যায়, তখন জলের সোর্স খুঁজে পেতে পেতে ততক্ষণে কিন্তু সবাই শেষ হয়ে যাবে আগুনে পুড়ে। তো সেই বিপদগুলো থেকে বাঁচার জন্য ভবিষ্যতে যে বড় বড় বিপদ আসতে চলেছে, সৌরভদা যেটা বলছিল যে আমাদের অ্যানালিসিস করা হয়ে ওঠেনি বা এখনো অ্যাসেস করা হয়ে ওঠেনি যে ইমিডিয়েট বা সুদূর প্রসারী কত ক্ষতিকর প্রভাব আমাদের জীবনে পড়তে চলেছে। তো সেই জায়গাগুলো যদি আমরা একটু ভাবি, একটু চিন্তা করি, এবং আমরা যদি মানুষকে এই বিষয় নিয়ে জানাই, যারা আজকে শুনলাম তারাও অনেক মানুষকে গিয়ে যদি জানাই আমরা যে পুকুরের কতটা গুরুত্ব, তাহলেই মনে হয় আমাদের এই আলোচনা সার্থক হবে। তাহলেই আমরা একটা সুন্দর পৃথিবী গড়তে পারবো, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুস্থ স্বাভাবিক পৃথিবীর দিকে এগোতে পারবো। এটুকু বলেই আমি সৌরভ দাকে এবং সুকান্ত বাবুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেকটা সময় আপনারা দিলেন, এবং যে সমস্ত দর্শক বৃন্দরা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখলেন, এবং ভবিষ্যতে যখন শেয়ার হয়ে যাবে, এটা সেভ হয়ে যাবে, তারপরেও যারা দেখবেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। আপনারা শেয়ার করে দিন এই ভিডিওটাকে বহু মানুষের কাছে, যাতে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি লাইভ আড্ডা সঙ্গে সায়নের এই পর্ব। নমস্কার। নমস্কার।